শুভ সন্ধ্যা। আজকের এই বিশাল জনসমাবেশে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের উত্তর মালদার মাননীয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী উজ্জ্বল দত্ত মহোদয়। উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন। সবার পরিচিত মুখ, সবার ঘরে ওনার অবাধ প্রবেশদ্বার এবং সবসময় যাকে সুখে দুঃখে সবসময় পান, উনি আর কেউ নন, আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি এবার ক্যান্ডিডেট এবং গত বছরেও উনি ক্যান্ডিডেট ছিলেন এবং পাশও করেছেন। উনি আর কেউ নয়, আমাদের খগেন মুর্মুজি। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী পার্থসারথী ঘোষ, দক্ষিণ মালদা ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি মহোদয়। তাছাড়া আমাদের ত্রিপুরার থেকে এসেছেন, আপনাদেরও কোন এক সময় ওয়েস্ট বেঙ্গলে কাজ করে গেছেন, আপনাদের এই এলাকায় বিশেষ করে যার অবাধ বিচরণ ছিল, আমাদের ত্রিপুরার নলছর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী কিশোর বর্মন মহোদয় এবং কোঅর্ডিনেটর এন্ড রিপ্রেজেন্টেটিভ, উনি আমাদের কোঅর্ডিনেটর এবং রিপ্রেজেন্টেটিভ অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী টুটন দাস, উনিও কোঅর্ডিনেটর এবং রিপ্রেজেন্টেটিভ অফ ত্রিপুরা। এবং আমার মাঝে এবং এই মঞ্চে আরো অন্যান্য যারা বিশিষ্ট কার্যকর্তারা উপস্থিত আছেন এবং আমার নিচে এবং আমার সামনে যারা আমার প্রিয় যারা কার্যকর্তারা বিভিন্ন স্তরের এখানে উপস্থিত আছেন। তাছাড়া এখনই উপস্থিত হয়েছেন শ্রী রূপা মিত্র চৌধুরী মহোদয়া, দক্ষিণ মালদা লোকসভার প্রার্থী। ওনার জন্য একটা জোরদার তালি হয়ে যাক। বন্ধুগণ, আমি আজকে অত্যন্ত খুশি এই কারণে যে আপনারা সকাল থেকে অপেক্ষা করে আছেন এবং যেভাবে আপনারা এখানে আমাকে স্বাগত জানিয়েছেন, আমি সারা জীবন সেটা মনে রাখবো। আমার অত্যন্ত ভালো লাগলো যে মনে হচ্ছে যে বাংলার ত্রিপুরার মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই, একই জায়গায় চলে এলাম। মনে হচ্ছে ত্রিপুরারই একটা জায়গায় ভারতবর্ষ। মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় যেটা বলেন যে বসুধৈব কুটুম্বকম, মানে সারা পৃথিবী আমাদের এক ফ্যামিলি, এক ফিউচার, বলেন কিনা? এরকমই মনে হচ্ছে আজকে আপনাদের মাঝে এসে। বন্ধুগণ, 2018-তে আমাদের ত্রিপুরাতে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে আমরা কোনোদিন ভাবিনি যে ত্রিপুরাতে কোনোদিন সিপিএমকে হটিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে গড়বে। আমাদের একজন এমএলএ ছিল না, কোন জনপ্রতিনিধি ছিল না, কিন্তু সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার, সেখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে সেখানে আমরা করতে পেরেছি। কি করে সেটা সম্ভব হলো? আমরা তো কোনোদিন ভাবতে পারিনি কমিউনিস্টদের যে অত্যাচার আর এখন তৃণমূলের অত্যাচার, খুব বেশি একটা ডিফারেন্স নেই, একই ধাঁচে, বরং আরো কয়েক ভোল্ট বেশি এখন তৃণমূল সেই কাজটা করছে। অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যখন আমরা সবাই একহাট্টা হলাম এবং আমাদের সামনে যিনি ছিলেন উনি আর কেউ নন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এমন এক লিডার আমাদের, যার নেতৃত্বে আজকে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যখন আমাদেরকে প্রথমে আমার ভারতীয় জনতা পার্টিতে 2016-তে আমি জয়েন করেছি, জয়েন করার পর আমাকে বললো যে আপনাকে বিস্তারক, স্বল্পকালীন বিস্তারক হয়ে যেতে হবে। প্রথমে তো বুঝতেই পারিনি আবার বিস্তারক কি, বিস্তারকের কাজ কি। পড়াশোনা করতে হলো, আরে বিস্তারকের কাজ হচ্ছে সেটা।
স্বল্পকালীন দীর্ঘকালীন বুঝতে হলো। প্রতিবার যখন যে কাজ দেয় সেই কাজটা বুঝতে হবে। গেলাম সেখানে গিয়ে সেদিন ওখানে একজন সোনামোড়া, আমাদের ত্রিপুরার একটা জায়গা আছে, হয়তো আপনার নাম শুনবেন, মুসলিম অধ্যুষিত এলাকা। সেখানে যাওয়ার পর আমি দেখলাম একটা মুসলিম ছেলে ভারত মাতা কি জয় বলছে। সেদিনে আমি বুঝে গেলাম যে ভারতীয় জনতা পার্টির সরকার এই ত্রিপুরাতে হবে। তারপর একটার পর একটা দায়িত্ব আমাকে দেওয়া হলো। আমি এই কারণে এইগুলো বলছি, এখানে যারা যারা কার্যকর্তারা আছেন, আমরা কি অবস্থার মধ্যে আমরা তৎকালীন সময় আমরা সেখানে পার্টি করেছি। যখন বলা হলো যে আপনাকে দূর দূরান্তে যেতে হবে, গেছি একা একা, চুপচাপ চলে গেছি, গাড়ি চালিয়ে গেছি, স্কুটার চালিয়ে গেছি, ট্রেনে করে গেছি, বাসে করে গেছি, চুপচাপ কাজ করেছি। তখন কোনো পদ পাওয়ার আশায় আমরা কাজটা করিনি, কারণ ভারতীয় জনতা পার্টির পদের পেছনে যদি কেউ ঘুরে তাহলে কিছু লাভ হবে না। সমর্পণের যে ভাবনা, আপনারা সবাই জানেন এই বিষয়গুলো, এবং অত্যাচারীদের বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতে পারি তবেই পার্টি করা যাবে, আদারওয়াইজ নয়। এবং এখন সময় এসে গেছে। সন্দেশখালীর ঘটনা আপনারা দেখেছেন, পশ্চিমবাংলাতে বহু জায়গায় সন্দেশখালী হচ্ছে, হয়তো এটা টিপ অফ দ্য আইসবার্গ, কিন্তু সমস্ত জায়গায় আজকে ওয়েস্ট বেঙ্গলের চেহারাই পাল্টে গেছে। এখন আস্তে আস্তে করে সমস্ত ওই জায়গার মধ্যে প্রতিরোধ গড়ে উঠছে। এখন সেই প্রতিরোধের ভাষা আমরা দেখতে পাচ্ছি। আমি নিশ্চিত যে আগামী দিন এই পশ্চিমবাংলার থেকে আমরা গত বছর যে আসন পেয়েছি তার থেকে কয়েক গুণ আমরা আরো বেশি আসন পাবো, এটা আমি মনে করি। কারণ একটা লিমিট আছে, একটা লিমিট আছে, একটা সীমা আছে, সীমার বাইরে চলে গেছে। এখন সেই 2018-তে আমরা যেভাবে এই কমিউনিস্টদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছিলাম, এখন আপনাদের বাড়ি, আপনারা করেন, আমি জানি আপনারা নিশ্চয়ই কাজটা করেন, কিন্তু এখন প্রতিটি বুথে গিয়ে প্রতিটা বাড়িতে আপনাদের যেতে হবে, মানুষকে বুঝাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি রাজনীতির জন্য রাজনীতি করেন না। আমরা কারোর ঘর নেই, ঘর দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, কারোর জল নেই, জল দিচ্ছেন, কারোর গ্যাস নেই, গ্যাস কানেকশন দিচ্ছেন। এসএনজি গ্রুপের মহিলারা আমাদের দেখেছি, আমাদের ত্রিপুরাতেও এসএনজি গ্রুপ এখন যে পরিমাণে, এখন মানুষ যেভাবে মহিলারা চলে আসছেন, সশক্তিকরণ যে আমরা কথা বলছি, সেটা কিন্তু এখন অনেকাংশে বলা যায় আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। এবং আমরা চাই যে আগামী দিন যে রাজনীতি আমরা দেখে আসছি এতদিন ধরে পশ্চিমবাংলায়, আমরা সবসময় জানতাম, আগে বলতাম কি, আমরা বলতাম বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কিন্তু আজকে কি হচ্ছে, যে পশ্চিমবাংলার কথা উঠলে বঙ্কিমচন্দ্রের কথা মনে হয়, সবাই বলে, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলে, স্বামী বিবেকানন্দের কথা বলে, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলে, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলে, আশুতোষ মুখার্জির কথা বলে। আর আজকে আমরা কি দেখছি, কি নেতা নেত্রী দেখছি আজকে পশ্চিমবাংলার থেকে? মারপিট, গুন্ডামি, এইগুলি তো দেখছি। এটাকে রাজনীতি বলে? এই রাজনীতির জন্য মানুষ কোনো দিন এটাকে মেনে নেবে না। খালি মানুষের কাছে যাওয়া, একটু সাহস যোগানো ওদেরকে। এখানে যারা কার্যকর্তারা আছেন, আমি আপনাদের কাছে বিনীত নিবেদন, প্রতিটা ঘরে ঘরে আপনারা যাবেন, বুথ স্তরে যাবেন, একটু সাহস থাকতে হবে, আর কিচ্ছু না। যারা এই ধরনের গুন্ডামি বদমাইশি করে, ওরা আছে আসলে ভীরু প্রকৃতি। খালি একটু রুখে দাঁড়াতে হবে। আমরা দেখেছি ত্রিপুরাতেও, আমরা দেখেছি এই ধরনের গুন্ডামির মাধ্যমে, একটা অপারেশন সাপ্রেশনের মাধ্যমে আমাদের কণ্ঠ রোধ করে প্রায় 35 বছর ত্রিপুরাতে কমিউনিস্টরা রাজত্ব করেছিল। পশ্চিমবাংলা তো 34 বছরের মতো রাজত্ব করেছিল, এবং তার
কারণেই কিন্তু এখানে তৃণমূলের সরকার এসেছিল। কিন্তু আজকে আমরা কি দেখছি, সেই কার্বন কপি নয়, মানে তারও যদি কয়েক ফোল্ড হয়, সে একই কায়দায় আজকে সন্দেশকালীর মতো অবস্থা এখানে দাঁড়িয়েছে। আমি বলবো বন্ধুগণ, এবার মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বারবার বলছেন, আমি গ্যারান্টি দিচ্ছি, বলছে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি চৌকিদার মেয়ে চৌকিদার আমি গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি যাতে ফুলফিলড হয় তার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি। এরকম লিডার আমরা কোথায় পাবো? 2014-এর আগে একটা সময় আসবে যে 2014-এর আগে ভারতবর্ষের কি অবস্থা ছিল, আর 2014-এর পরে ভারতবর্ষের অবস্থাটা কি? নরেন্দ্র মোদীজির নামই হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না, উন্নয়নের কোনো রাজনীতি হয় না। আজকে পশ্চিমবাংলার কি অবস্থা সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে। এত বেনিফিশিয়ারি স্কিম, এতগুলো বেনিফিশিয়ারি মানুষের জন্য, কৃষক থেকে শুরু করে সমস্ত মানুষের জন্য, যারা যুবক সম্প্রদায়ের জন্য, আমাদের যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এত স্কিম দিয়েছেন। সেই স্কিমগুলো পশ্চিমবাংলার মধ্যে কার্যকর করতে দেওয়া হয় না, কারণ মানুষ বুঝে যাবে যে আগামী দিন কাকে সাধারণ মানুষের কথা বলে। আমি বেশি কিছু বলবো না, কারণ সকাল থেকে আপনারা বসে আছেন, এবং আমি আবার বলবো যে আগামী দিন আমাদের এখানে দুজন ক্যান্ডিডেট এখানে চলে এসেছেন, এবং আমি নিশ্চিত যে খগেন মুর্মুজি আবার গতবার যে ভোট পেয়েছে তার থেকে আরো বেশি ভোট এখানে পাবে, আমি নিশ্চিত। আপনাদের আমি ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, আপনাদের চেহারা থেকে আমি বুঝতে পারি। এবং আমাদের শ্রী রূপা মিত্র চৌধুরী দক্ষিণ মালদা লোকসভার প্রার্থী যিনি উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে আমি ওনাদের সবাইকে বলবো আপনারা একদম এক্সট্রিম অব্দি যাবেন এবং বেশি পরিমাণে ভোট পাইয়ে ওনাকে জয়যুক্ত করবেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে উপহার আপনারা দেবেন, সে অঙ্গীকার করে এখান থেকে আপনারা যাবেন। বন্ধুগণ, আপনি আমার সাথে একবার বলেন, আমি বলবো বন্দে মাতরম, আপনারা বলবেন বন্দে মাতরম। আমি বলবো আর একবার মোদী সরকার, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আরেকবার মোদী সরকার, আরেকবার মোদী সরকার, আরেকবার মোদী সরকার। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। আমাদের এবার জাতীয় সঙ্গীত হবে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের এই কার্যক্রম আজকে সমাপ্ত। বাজেট আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে 2024-2025 অর্থবর্ষ সামনে রেখে আগরতলা শহরবাসীর সামগ্রিক সমস্যা, চাহিদা এবং আমাদের সরকার এবং আগরতলা পৌর নিগমের চিন্তা ভাবনাকে সামনে রেখে সুন্দর আগরতলা করা, পরিচ্ছন্ন আগরতলা করা, যানজট মুক্ত আগরতলা রাখা এবং দূষণমুক্ত আগরতলা পৌরবাসীকে উপহার দেওয়া, সার্বিকভাবে আগরতলা পৌর নিগমের পৌরবাসীদের নাগরিক পরিষেবা বিজ্ঞানসম্মতভাবে আধুনিক পদ্ধতি দেওয়ার জন্যে আমরা এই বাজেট রচনা করেছি। আজকে পেশ করা হচ্ছে। আগামী 11 তারিখ আলোচনা ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আমরা এই বাজেট গৃহীত হবে শহরবাসীর উন্নয়নের জন্য। তো মূলত এই বাজেটে বিভিন্ন দিক আমরা সামনে রেখে কাজ করেছি। বিশেষ করে শহরের উন্নয়ন, ড্রেন, রাস্তা, আলোর ব্যবস্থা করা, নিকাশি ব্যবস্থা উন্নত করা, যাতে বৃষ্টি হলে পরে আগরতলা শহরে কিছু কিছু অংশে এখনো কিছু সময় জল থাকে, তা নিকাশি ব্যবস্থা উন্নত করা হচ্ছে, আগরতলা শহরকে আলোকিত করা হচ্ছে, এবং এখানে বিভিন্ন বাজার, বিশেষ করে আপাতত 4টি বাজারকে সামনে রেখে আমরা কাজ শুরু করার চিন্তা ভাবনা করেছি। দ্বিতীয়ত আমি বলবো সার্বিকভাবে বিভিন্ন প্রকল্পগুলি যেগুলি গত বছরও কাজ শুরু করেছিলাম, কাজগুলি শেষ করা, নতুনভাবে আমরা আগরতলা শহরে যেহেতু স্মার্ট সিটি, পৌর নিগম এবং নগর দপ্তর এবং পূর্ত আমরা একসঙ্গে কাজ করছি, তো আগরতলা শহরবাসীরও একটা চাহিদা ছিল
একটা কফি হাউস করা আধুনিকভাবে, যেটা অন্যান্য বড় বড় সিটি থাকে। আমরা চিলড্রেন্স পার্কে অলরেডি কফি হাউসের প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছি, কিছুদিনের মধ্যে দেব। বিভিন্ন পার্ক, বিভিন্ন জলাশয়গুলি যেগুলি সংস্কারের অভাবে পরিবেশ দূষিত হচ্ছিল বা সমাজে আড্ডা ছিল, কিংবা গার্বেজ রাখার একটা ডাম্পিং স্টেশন হিসেবে পরিণত আগরতলা শহরে। এখন দেখবেন আমরা আগরতলা শহরে প্রায় অলমোস্ট অধিকাংশ পুকুরি সংস্কার করে, আলোর ব্যবস্থা করে, সৌন্দর্যায়ন করে আমরা মানুষের ব্যবহার করা হচ্ছে। সেইভাবে আমরা আর কিছু পুকুরকে আমরা রেখেছি, এবং বিভিন্ন পার্ক এবং বিভিন্ন ওয়ার্ডে আমরা জিম, ওপেন জিম করার চেষ্টা করছি। অলরেডি কিছু হয়েছে, এবং আমাদের কাজের সুবিধার জন্য যাতে পৌরনাগরিকদের পৌর পরিষেবা পেতে সুবিধা হয় বা আমাদের কর্মচারীদের পৌর পরিষেবা দিতে সুবিধা, সেই ক্ষেত্রে সেখানে রেখে আমরা ওয়ার্ড অফিসগুলি, যেখানে ওয়ার্ড অফিস নেই সেই ওয়ার্ডগুলি করা, প্রতিটি ওয়ার্ড নতুন করে তৈরি করা হচ্ছে। এর মধ্যে অলরেডি আমরা 2টো ওয়ার্ড অফিস কমপ্লিট হয়ে গেছে। গতবার বাজেটে ছিল 10টা ওয়ার্ড, এবং 2টো কমপ্লিট, একটা ওপেন হয়ে গেছে, একটা কিছুদিনের মধ্যে হবে। বাকি কাজগুলো প্রায় শেষের দিকে। প্রায় যে ওয়ার্ডগুলি আমাদের সরকারি জায়গায় আছে, আমাদের পৌর নিগমের ছিল, সেগুলি আমরা সংস্কার করছি, যেগুলিতে সরকার অভাব ছিল। দীপকদা, পরিশোধিত পানীয় জল একটা মূল সমস্যা এবং মশা উপদ্রব, এই দুটো ক্ষেত্রে কি ত্রাস দিচ্ছেন আপনারা? না, পানীয় জলের ক্ষেত্রে আমি বলবো আগামী 1 বছরের মধ্যে আগরতলা শহরে কিছু কিছু জায়গায় পানীয় জলের কিছুটা সংকট আছে। সেক্ষেত্রে আমরা আমাদের জল বোর্ড, আমাদের DWS এবং আমাদের পৌর নিগম প্রায় 47টা নতুন IFP মডেল, একদম মডার্ন, আমরা প্রায় 24-25টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিছুটা কাজ চলছে। আমার বিশ্বাস এবং ধারণা যে গতিতে কাজ চলছে, আমাদের রাজ্য সরকার এবং পৌর নিগম যৌথভাবে এই কাজটা করছেন, জল বোর্ড সহ। তো আর সেক্ষেত্রে আগামী কয়েক মাসের মধ্যে অনেক জায়গাতেই জলের ক্রাইসিস কমে যাবে। আর মশার যেটা কথা বললেন, সেক্ষেত্রে আমি বলবো আমাদের দপ্তর থেকে প্রতিনিয়ত, প্রতি মাসে, প্রতি বছর, সারা বছরই মশা যাতে বৃদ্ধি না পায় সেক্ষেত্রে আমাদের কাজ করা হচ্ছে। এরপরও স্পেশাল ড্রাইভ দেওয়া হয় মাঝে মধ্যে, আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সবটা বিষয় যেটা আমরা লক্ষ্য করি, যে মশার তৈরি যা লার্ভা যে তৈরি হয়, সেটা হচ্ছে যদি জল জমে থাকে বা আবর্জনা থাকে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি আমাদের সাফাই কর্মচারী বন্ধুরা বা আমাদের আধিকারিকরা প্রতিনিয়তই চেষ্টা করছেন শহরের প্রত্যেকটি নর্দমাকে ক্লিয়ার করা। আমরা ড্রেন সাফাই করে আধুনিক বলতে বাইরের থেকে কোম্পানির কিন্তু এবার আমরা কাজ করছি। করার পর দেখা যাচ্ছে কিছু কিছু নাগরিক এই শহরে, আমরা সকালবেলা যে ড্রেনটা পরিষ্কার করলাম, একটা সন্ধ্যা পর বা বিকেলবেলা তারা নিজস্ব বাড়িতে যে গার্বেজ জেনারেটর সেগুলি এনে ড্রেনে ফেলে দেয়। কি হয়, জলটা জমে যায় অনেক ক্ষেত্রে। আমাদের কিছু কিছু কাজ চলছে, যেমন আমরা দেখবেন আকরা খাল, আগরতলা শহরের মেইন জলের যে নিকাশি ব্যবস্থা, সবচেয়ে যে জলটা পাওয়া সেটা আকরা খাল এবং কালাপানি। আকরা খালের কাজটা আমরা প্রায় 85% কমপ্লিট হয়ে গেছে, কয়েক মাসের মধ্যে, 2-1 মাসের মধ্যে কমপ্লিট হয়েছে বাকি কাজটা। সেক্ষেত্রে হয় অনেক সময় কি জলটা বাদ দিয়ে দিয়ে কাজটা করতে হয়, জলটা জমে থাকবে। সেক্ষেত্রে আমরা আমাদের মনে হয় যে যেটা উপলব্ধি, এই ক্ষেত্রে হয়তো কিছুটা মশা তৈরি হয়। সেক্ষেত্রে আমরা এখন বলে দেওয়া হচ্ছে যে যারা এজেন্সি তাদেরকে যে সপ্তাহে 2 দিন বাদ কেটে দিতে হবে, যাতে শহরের জলগুলো কোনো ছোটো ছোটো ঋণ না জমে থাকে। এটা হচ্ছে। আর কাটাখাল নদীতে তো আপনারা এই যত এখানে দেখলাম যারা বাড়ি ঘরে সমস্ত মশলা সমস্ত জিনিসগুলি নেয় খালের পাড়ে রাখে, নদীর পাড়ে রাখে। কিন্তু নদী তো জলের স্রোত নেই, জলের ফ্লো নেই। সেক্ষেত্রেও কিছু কিছু মশার উপদ্রব সেটা ভূমিকা নেই। তো সেটা সবটাই লক্ষ্য রেখে যাতে পৌরবাসীকে মশার যন্ত্রণা থেকে মুক্ত করা যায়, সেদিকে আগরতলা পৌর নিগম এবার বাজেটে আমরা কিছু কিছু নতুন নতুন মেশিন কেনার ব্যবস্থা করেছি, ফগ মেশিন আরও যাতে বৃদ্ধি করা যায়। আর শহরের নিকাশি ব্যবস্থা যাতে আরও ভালো হয়। যে জায়গায় শহরে কিছু কিছু প্রাণকেন্দ্রে এখনও 1 ঘন্টা 100 ঘন্টা জল থাকে, সেই কারণে আমরা 3টি বাজেটে ধরা আছে, 3টি নতুন পাম্প। একটা হচ্ছে শকুন্তলা রোডে হবে, একটা রামনগর 4 নম্বর হবে, একটা সৎসঙ্গ আশ্রমের সামনে হবে। 3টা আমরা খুব আধুনিক মেশিন পাম্প মেশিন বসানো হচ্ছে। আমার মনে হয় শহরে যে ছোটোখাটো জল জমে জায়গাটা এটাও একটু কমে যাবে। আমার গত বছর আমরা আমাদের পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর বা আমাদের সরকার আসার পর 2018-তে আমরা কিন্তু আগরতলা পৌরবাসী, বিশেষ করে বনমালীপুর, ধলেশ্বর, শিবনগর, জয়নগর, রামনগর নির্মাঞ্চলে যে জল যন্ত্রণা ছিল মানুষের, সেটা কিন্তু আমরা শেষ করতে পেরেছি। এখন কিছু জায়গায় থাকে, এটাও আমরা চেষ্টা করবো যে এর মধ্যে যাতে আমরা শেষ করতে। স্বাভাবিকভাবে আগরতলা শহরের বিভিন্ন রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আগরতলাকে সুন্দর করা, সমস্ত সামগ্রিক চিন্তা ভাবনাকে দেখে আজকের এই বাজেট আমরা পেশ করছি। আগর থেকে আলোচনার ভিত্তিতে আমরা গ্রহণ করবো। আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে বাজেট আমরা প্রতিদিন আগরতলা শহরবাসীর যে চাহিদা বা সমস্যা, সেটা নিরসনে কাজ করবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প
বিভিন্ন দপ্তরের বিভিন্ন আর্থিক সহযোগিতা, যেহেতু কেন্দ্রীয় সরকার আমাদের সঙ্গে আছেন, আমরা সহযোগিতা পাচ্ছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকার এটা আমাদের পৌর নিগমকে সহযোগিতা করছেন। সার্বিকভাবে আমরা কাজ করে আমার মনে হয় আমাদের বাজেটে যে টাকা ধরা হয়েছে, যা খরচ রাখা হয়েছে আগত শহরবাসীর উন্নয়নের জন্য, এটা যথেষ্ট। তারপর আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার আমরা যেসব বিভিন্ন প্রকল্প আমরা পেয়ে থাকি। এটার উপর আর বিস্তারিত বলার সুযোগ আছে বলে আমি মনে করছি না। আমরা আলোচনা ক্রমে আমাদের সামনে যে লোকসভা নির্বাচন আসছে, এই নির্বাচনে আমাদের সংগঠন বিজেপি কে পরাস্ত করবার জন্য সমস্ত শক্তি নিয়োগ করবার জন্য আমরা আহ্বান জানিয়েছি রাজ্যবাসীকে। বিজেপি বিরোধী ভোট যাতে আমরা সংহত করতে পারি এবং বিজেপিকে পরাস্ত করবার জন্য যাতে আমরা সর্বশক্তি নিয়ে যাতে চাপিয়ে পড়তে পারি। যেহেতু এই সময়টার মতো আমরা লক্ষ্য করলাম যে রাজ্যে বিজেপি আইপিএফটি আজকে নতুন করে ত্রিপুরামথা যুক্ত হয়েছে, যদিও ত্রিপুরামথাকে যুক্ত করে কিছু বলবার নেই, তবে আমরা লক্ষ্য করলাম যে এখনো এই যে আমাদের গত সিসি মিটিং এর পর এই সিসি মিটিং পর্যন্ত রিপোর্টে যেটা উঠে এসছে, এটা হচ্ছে এখনো রাজ্যে মানে ভয়ঙ্কর ধরনের কাজ খাদ্যের যে সমস্যা, এটা আরো তীব্র হচ্ছে এবং গ্রামীণ যে বাজারগুলো এখন হাহাকার অবস্থা চলছে। এখন মানুষ সরকারি এলাকার কাজ তো নেই, যা পূজার আগে যা কাজ হয়েছে 6 মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এখনো পূজার আগে যে কাজ হয়েছে তা ছিটে ফুটে আরো বেশিরভাগ এলাকাতেই সেখানে সঠিক পেমেন্ট পাওয়া যায়নি, পেমেন্ট হয়নি এবং এখন প্রায় 6 মাস অতিক্রান্ত হয়েছে, নতুন করে কাজ এখনো সেই জায়গাগুলিতে কাজ নেই, বিশেষ করে উপজাতি এলাকায়, এডিসি এলাকায়। এবং মানুষ বিকল্প হিসেবে এখন কিছুই খুঁজে পাচ্ছে না কর্মসংস্থানের জন্য। আপনার পরিত্যক্ত রাস্তার ইট তুলে, সরাব থেকে পাথর তুলে ভেঙে বিক্রি করে কোনো জায়গায় জীবিকা নির্বাহ করতে হচ্ছে। জমিদারা বিশেষ করে অর্জুন ফুল একটা সময়ে সাংঘাতিক চাহিদা ছিল, কেজিতে 30 থেকে 40 টাকা বিক্রি হতো, এখন 8 থেকে 10 টাকাতেও সেখানে বিক্রি করা যাচ্ছে না। একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থা, মানে হাহাকার অবস্থা চলছে। কাছে এটা এরকম ভাবে তো চলতে পারে না। এবং সামনে আসছে এখন নির্বাচন যেহেতু ঘোষণা হয়ে গেল, পরে নতুন করে কাজটা দেওয়া যাবে না, আরো ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে তৈরি হবে, প্রচন্ড আকাল সেখানে চলবে এবং রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার আসলে এইগুলিতে কোনো ধরনের নজরই দিচ্ছে না। এখন আমরা লক্ষ্য করলাম সেখানে এগুলি লক্ষ্য না রেখে ইলেকশনটাকে সামনে রেখে কিভাবে বিভাজন তৈরি করা যায় এই জায়গাটার উপরে জোর দেওয়ার চেষ্টা করছে। এখন নতুন করে সিআইসিকে তুলছে, ইউসিসি সেখানে উপস্থিত করবার চেষ্টা করছে। আপনার কি বলবো, যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট যেটা পাট্টার অধিকার পেয়েছিল, এগুলি কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এখন এই করে আসলে নতুন করে মেরুকরণ তৈরি করে বিভাজনের রাজনীতি করবার সেখানে চেষ্টা হচ্ছে। এছাড়া আমরা যেখানে আলোচনা করেছি, আলোচনা যেটা হয়েছে, এই যে ডুম্বুর যে বান, এটা 71-72 সালে ডুম্বুর বান হয়েছে। এই নিজেরা সম্পদ তৈরি করা তো দূরের কথা, যা সম্পদ অনেক প্রচেষ্টার পর রাজ্যের সম্পদ তৈরি হয়েছে, এই সম্পদটাকে টাকাওয়ালাদের হাতে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার জন্য সেখানে অধিগ্রহণ করছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং কোনো মতেই এই ডুম্বুর বানকে সেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়ার কোন রকম আমরা সম্পূর্ণ বিরোধিতা করছি। সেখানে শুধু ডুম্বুর বান নয়, এই যে খুমুলুঙে আপনার লকহাট খুমুলুং পার্ক, আপনারা সকলেই জানেন এই পার্ক আমাদের রাজ্যে একটা বিশেষ, এই যে ট্যুরিজমের জন্য একটা বিশেষ জায়গা দখল করে আছে, বামফ্রন্ট আমলেই সেটা হয়েছিল। সেখানে লকহাট হয়েছে, এই লকহাটটা পর্যন্ত এখন গুজরাটে একটা কোম্পানির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা সেখানে হচ্ছে। আপনারা জানেন জকনি হিলে সেখানে অনেক ট্যুরিজমরা যায়, সেখানে এডিসি থেকে একটা ডাক বাংলা করে তোলা হয়েছিল, রাজ্য সরকার থেকে আগেই ছিল।
এখন সেখানে জায়গার সঞ্চালন হয় না, তার জন্য আমরা এডিসি থেকে একটা ডাক বাংলা সেখানে গড়ে তোলা হয়েছিল। এই ডাক বাংলাটা পর্যন্ত এখন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই করে আসলে এডিসি প্রশাসনও বন্দে বন্দে বিজেপি বিজেপি নবগঠিত ভারতীয় জনতা পার্টিতে স্বাগতম, নবগঠিত ভারতীয় জনতা পার্টিতে স্বাগতম, নবগঠিত ভারতীয় জনতা পার্টিতে স্বাগতম। फिर एक बार अब की बार। স্যার আজকে কোন জায়গাতে কতজন জয়েন করছে? আজকে আমাদের করমছড়াতে একটা যোগদান সভা হয়, সেখানে প্রায় 144 পরিবারের প্রায় 415 জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। বিশেষ করে আমাদের উদয় এখানকার ব্লক কংগ্রেসের সভাপতি ছিলেন, ওনার নেতৃত্বে বিশেষ করে আমাদের এখানে যোগদান হয় এবং পিপরামথা এবং সিপিএম থেকেও আমার কিছু বন্ধুরা এখানে যোগদান করেছে। দেখুন, আজকে মোদিজির সংকল্পে ভারতবর্ষ যে বিকশিত জায়গায় পৌঁছে যাচ্ছে, আর ত্রিপুরা রাজ্যে বিশেষ করে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে, সে পাহাড়ে হোক আর সমতলেই হোক, তাতে মানুষ ভরসা রাখছে যে না, ত্রিপুরা রাজ্যে অন্য কোনো বিকল্প হতে পারে না ভারতীয় জনতা পার্টি। তাই দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে। আমি নবাগতদের স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। স্যার আরেকটা কোশ্চেন, স্যার কীরকম লাগতেছে আজকে জয়েনিং তাহলে? একদিকে নতুন বিজেপি সরকারের সাথে তীব্রমথ জয়েনিং করছে আজকে, এটার পরে আজকে বড় ধরনের একটা 48 করমছড়াতে জয়েনিং পাইতেছেন, কীরকম লাগতেছে স্যার? না দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে নিজেকে খুব গর্বিত মনে করছি যে না, দিকে দিকে ভারতীয় মোদিজির বিকল্প কেউ হতে পারে, মোদিজিকে সমর্থন করতে হবে এবং ভারতীয় জনতা পার্টির স্লোগানে বিশ্বাস করা, ভারতীয় জনতা পার্টির যে মূল মন্ত্র মানুষের জন্য কাজ করা, তাতে সমর্থন করে আজকে জাতি জনজাতি, আর আমরা ত্রিপুরা রাজ্যে জানি জনজাতি বিকাশের মাধ্যমেই এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই দিকে দিকে জনজাতিদের আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান হচ্ছেন। আজকে পিপরামথারও 2 জন বিধায়ক আজকে আমাদের যে বিজেপি সরকার চলছে তাতে সামিল হয়েছে, আমি তাদেরকে স্বাগত জানাই এবং দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে আরও যোগদান হবেন এবং আমাদের যে লক্ষ্য, আমাদের যে সংকল্প, মোদিজিকে আরও তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী বানানো, সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি। থ্যাংক ইউ স্যার। सबसे अच्छा बात मुझे अकॉर्ड के बारे में ये लगा, बहुत लोग सवाल पूछ रहे हैं, मैं बहुत चीज़ अभी रिवील नहीं कर सकता क्योंकि बहुत लोगों को एतराज़ी होगी, जलन होगी कि तिपरासा इतना कैसे कर पाए। बहुत लोगों ने हम लोगों को उग्रपंथी बोला था, लेकिन ये पहला मूवमेंट है जिसमें ना एक व्यक्ति का जान गया है, ना एक गोली चला है, और तभी भी हमने शांति से ये अकॉर्ड को साइन किया। बहुत लोग बोल रहे हैं कि डिटेल्स कहाँ है, डिटेल्स है, लेकिन मैं डिटेल्स तभी रिवील करूँगा जब इलेक्शन खत्म होगा। ये डिटेल्स में हमारा ज़मीन का अधिकार, हमारा भाषा का प्रोटेक्शन, हमारा कल्चर, हमारा फंडिंग, कॉन्स्टिट्यूशन में क्या अमेंडमेंट्स लाया जाए कि हम लोग आने वाले दिन में और सुरक्षित हो, और मोस्ट इम्पॉर्टेंटली ये एग्रीमेंट में देश का सबसे पावरफुल होम मिनिस्टर ने कहा है कि गवर्नमेंट ऑफ इंडिया से गलती हुई है। उन्होंने स्वीकार किया है कि गवर्नमेंट ऑफ इंडिया ने हमारे साथ अन्याय किया और आज उसको सुधारने के लिए उन्होंने ये कदम निकाला। अब किसी के ऊपर विश्वास करना है या ना करना है, जब गवर्नमेंट ऑफ इंडिया का होम मिनिस्टर ये टीवी के सामने बोलता है तो हमें अज्यूम करना पड़ेगा कि वो सच बोल रहा है। ये एग्रीमेंट ऐतिहासिक है, लेकिन ये एग्रीमेंट साइन होने के बाद भी हमें आसानी से आराम से बैठना नहीं है। वी हैव टू फाइट माय फ्रेंड्स, वी हैव टू फाइट। सेलिब्रेशन ज़्यादा जल्दी करने से कुछ नहीं मिलता, तो अगर कुछ मिलना है तो हमें एक होकर ही फाइट करना पड़ेगा। कोई बोल रहा है कि बीजेपी में हम लोग मिल गए, कोई बोल रहा है कि यहाँ गए, कहीं नहीं गए। हम उन्हीं के साथ हैं जो हमारे साथ राइटिंग में अलायंस करेगा, राइटिंग में कुछ देकर बोलेगा, और अगर ये राइटिंग का वादा पूरा नहीं किया तो हमारे पास पूरा ऑप्शन है कि हम विड्रॉ कर दें, लेकिन तब उनको जवाब देना पड़ेगा, हमें जवाब नहीं देना पड़ेगा।
শপথ নেওয়ার পর মানুষের যা হয় এটাই হয়েছে, এবং শপথ নেওয়ার পর তেমন কোনো ডিফারেন্স আমি ফিল করছি না। না এখন তো স্যার দায়িত্বও বেড়ে গেল অনেকটা আগের থেকে, কি বলবেন? না, দায়িত্ব সর্বদাই থাকে, দায়িত্ব আলাদা হয়েছে এটা বলা যায়। বিরোধী দলের দলীয় নেতা এটা একটা দায়িত্ব, মন্ত্রী হওয়া অন্য ধরনের একটা দায়িত্ব। তো এই দায়িত্ব আমি পালন করি। আচ্ছা, আপনি কি মনে করছেন যে মন্ত্রী হয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি করতে পারবেন? আমার মনে করার কি আছে, আমরা যে লক্ষ্য নিয়ে দলটা করেছি এই দলটারই তো একটা ফসল। অনেক দল আছে যারা 50 বছর দল করেও একটা মন্ত্রিত্ব নেওয়া যায় না। তো ত্রিপুরামথার যে আন্দোলন, যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়েছি, এই লক্ষ্যের একটা সাফল্য এটাই, আরো হবে। মন্ত্রী হয়ে কি আপনি কি এই আন্দোলনটা করতে পারবেন? কেন পারবে? সরকার তো বরাবরই মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে অনেক জায়গায়, কেন্দ্রীয় মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে আন্দোলন করতে গিয়ে। হবে, যখন আন্দোলনের এমন একটা পরিস্থিতি হবে, করবো, কি আছে। এক বছর পর আমরা নতুন কি দেখতে পারবো? স্যার এতটা বিরোধী এখন নতুন কি দেখতে পারবো? রাজ্যবাসী উদ্দেশ্যে কি পেতে পারে? রাজ্যবাসী কি পেতে পারে? আমাদের কাজ করার সুযোগ দিন, আমরা কাজ করবো। কি পেতে পারে? কি পেতে পারে? তা আমার জানা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মহারাজা ওনারা ডিসকাস করে যা দেবেন এটি। মাননীয় অধ্যক্ষের কাছে আমার রেজিগনেশন লেটারটা দিয়েছি এজ এ লিডার অব দি অপোজিশন অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এবং কিছুক্ষণের মধ্যে আমরা গভর্নর হাউসের দিকে যাব। 9:30টায় আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং আমার সাথে আজকে রেজিগনেশন দিতে যাওয়ার সময় আমাদের মাননীয় বিধায়করা ছিলেন, এবং প্রাক্তন বিধায়ক তাপস দে মহোদয়, প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা সহ আমাদের আরও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আছেন। ত্রিপুরামথার পক্ষ থেকে মহারাজা আসছেন, ওনাকে নিয়ে রাজভবনের দিকে আমরা যাব। So what's the main cause of this resignation and joining this ruling party? What will be the main See, cause? if I want to be part of the government, I have to resign from the post of leader of opposition, because this office is office of profit. So as per the protocol and norms and system of the government, I have to leave this post, because I'm no longer going to be in the opposition, will be part of the government. So the reason you know that ত্রিপুরামথা has signed an agreement with Government of India. As per the agreement, now we also will be the part of the government. Pradyut Kishore Debarma has recently shared a voice message as he said that you are going to make a pressure being in the government, and he will make a pressure outside of the government in the central party. So what will be the pressure and what will be the issues? See, whatever responsibility I had been given personally by the party, I always tried my level best to perform. I had no experience of being a minister in the state cabinet. After 22 years of my political life, first time I'm going to assume the office of cabinet minister. Let me enter, let me see, let me learn, let me know, and I let the people know. What exactly will be my role? How can I perform? What will be the responsibilities? Everything after entering in the government, I'll come to know, and let me try to perform. And as Maharaja said, I'm also with them, with him. The party's decision will be the final decision. Thank you. शपथ ग्रहण हुआ है। अभी मैंने अपना इंटेंशन अपने एमएलएस जो भी मिनिस्टर बन रहे हैं उनको क्लियरली बोल दिया है कि हमें अपना तरीका नहीं बदलना है। जो गलती पिछले सरकार में कभी कभी हुई है कि आप मंत्री बनने के बाद अपने लोगों का मुद्दा नहीं उठाते हो, चुप बैठ जाते हो, वैसा नहीं चलेगा। और हमें अपना मुद्दा अब कैबिनेट के अंदर भी रखना पड़ेगा। कैबिनेट के बाहर तो मैं हूँ रखने के लिए,
कैबिनेट के अंदर जो हमारा अचीवमेंट, हमारा गोल, हमारा लक्ष्य है, उनको ये रखना पड़ेगा बिना हिचकिचाहट। और दिल्ली में भी हम सोच रहे हैं कि एक ऐसे ही व्यक्ति को भेजे जो हमारी बात दिल्ली में भी रहे। सर मुद्दा क्या होगा सर? जो भी होगा, अंदर से भी होगा, बाहर से भी होगा, दिल्ली से भी होगा। अच्छा, आइडिया है कि वी हैव टू डिलीवर, और कुछ नहीं बदलता है। हम को पब्लिक ने चुना है, हमने पब्लिक को कुछ कहा है, वो बात नहीं बदलता है। कैबिनेट के अंदर भी वो बात होगा, सरकार के अंदर आके भी वो बात होगा, सरकार के बाहर भी वो बात होगा, दिल्ली में भी वही बात होगा, और बाहर में भी मैं जो हूँ मैं वही बात करूँ। যেহেতু আপনারা বিজেপির সাথে সরকারে গেছেন, আপনারা কি পূর্ব আসনে আপনারা প্রার্থী দিচ্ছেন? ये मैं अभी बोल नहीं सकता हूँ, लेकिन मैंने बहुत क्लियरली कह दिया है, हमने अकॉर्ड साइन किया है ट्राइपेटाइट, दिल्ली में, स्टेट में और हम। दिल्ली में भी हमें ऐसे ही व्यक्ति चाहिए जो हमें अड़चन ना दे, रोड ब्लॉकेट ना करे। तो हम ऐसा लोग को चाहेंगे जो दिल्ली में पार्टी मतलब नहीं पड़ता, सिंबल मतलब नहीं पड़ता, लेकिन हम ऐसा लोग चाहते हैं जो दिल्ली में हमारा बात करे, ना कि दिल्ली में जाकर चुप हो जाए। वो बात मैं मुख्यमंत्री जी से बैठकर बात करूंगा। मुझे कोई आपत्ति नहीं है अगर ईडीसी में भी हम लोग अपने लोगों को और विपक्ष के लोगों को चांस दें। Sir, are you contesting from East constituency? Are you from the you're a journalist? Yes, sir. I have always said that I'm not interested for personal glory. I think my job should be outside the political arena, trying to keep our community together and to keep our voice sincere and truthful. Yes, thank you, sir. মোদিজি, আপনারা সকলেই একবার দাঁড়িয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের আর ওনাকে করতলি দিয়ে আপনারা সকলেই একবার অভিবাদন করুন। ভারত মাতাকে, ভারত মাতাকে। উত্তর মালদায় মানিক দাস স্বাগতম, শ্যামাপ্রসাদের জেলায় মানিক দাস স্বাগতম। বন্দে মাতরম, भारत माता की, आपकी बात, आपकी बात, भारत माता की। এবারে বক্তব্য রাখছেন আমাদের সকলের প্রিয় প্রধান বক্তা সম্মানীয় শ্রী মানিক অধ্যাপক মানিক সাহা মহাশয়, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই বিশাল জনসমাবেশে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের উত্তর মালদার মাননীয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী উজ্জ্বল দত্ত মহোদয়, উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, সবার পরিচিত মুখ, সবার ঘরে ওনার অবাধ প্রবেশদ্বার, এবং সবসময় যাকে সুখে দুঃখে সবসময় পান, উনি আর কেউ নন, আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি এবার ক্যান্ডিডেট এবং গত বছরেও উনি ক্যান্ডিডেট ছিলেন এবং পাশও করেছেন, উনি আর কেউ নয় আমাদের খগেন মুর্মুজি। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী পার্থসারথী ঘোষ, দক্ষিণ মালদা ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি মহোদয়। তাছাড়া আমাদের ত্রিপুরার থেকে এসেছেন, আপনাদেরও কোনো এক সময় ওয়েস্ট বেঙ্গলে কাজ করে গেছেন, আপনাদের এই এলাকায় বিশেষ করে যার অবাধ বিচরণ ছিল, আমাদের ত্রিপুরার নলছর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী কিশোর বর্মন মহোদয় এবং কোঅর্ডিনেটর এন্ড রিপ্রেজেন্টেটিভ, উনি আমাদের কোঅর্ডিনেটর এবং রিপ্রেজেন্টেটিভ অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী টুটন দাস, উনিও কোঅর্ডিনেটর
এবং রিপ্রেজেন্টেটিভ অফ ত্রিপুরা এবং আমার মাঝে এবং এই মঞ্চে আরো অন্যান্য যারা বিশিষ্ট কার্যকর্তারা উপস্থিত আছেন এবং আমার নিচে এবং আমার সামনে যারা আমার প্রিয় যারা কার্যকর্তারা বিভিন্ন স্তরের এখানে উপস্থিত আছেন, তাছাড়া এখনই উপস্থিত হয়েছেন শ্রী রূপা মিত্র চৌধুরী মহোদয়া, দক্ষিণ মালদা লোকসভার প্রার্থী। ওনার জন্য একটা জোরদার তালি হয়ে যাক। বন্ধুগণ, আমি আজকে অত্যন্ত খুশি এই কারণে যে আপনারা সকাল থেকে অপেক্ষা করে আছেন এবং যেভাবে আপনারা এখানে আমাকে স্বাগত জানিয়েছেন, আমি সারা জীবন সেটা মনে রাখবো। আমার অত্যন্ত ভালো লাগলো যে মনে হচ্ছে যে বাংলা ত্রিপুরার মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই, একই জায়গায় চলে এলাম। মনে হচ্ছে ত্রিপুরারই একটা জায়গায় ভারতবর্ষ। মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় যেটা বলেন যে বসুধৈব কুটুম্বকম, মানে সারা পৃথিবী আমাদের এক ফ্যামিলি, এক ফিউচার, বলেন কিনা? এরকমই মনে হচ্ছে আজকে আপনাদের মাঝে এসে। বন্ধুগণ, 2018-তে আমাদের ত্রিপুরাতে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে আমরা কোনোদিন ভাবিনি যে ত্রিপুরাতে কোনোদিন সিপিএমকে হটিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে গড়বে। আমাদের একজন এমএলএ ছিল না, কোন জনপ্রতিনিধি ছিল না, কিন্তু সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে সেখানে আমরা করতে পেরেছি। কি করে সেটা সম্ভব হলো? আমরা তো কোনোদিন ভাবতে পারিনি কমিউনিস্টদের যে অত্যাচার আর এখন তৃণমূলের অত্যাচার খুব বেশি একটা ডিফারেন্স নেই, একই ধাঁচে, বরং আরো কয়েক ভোল্ট বেশি এখন তৃণমূল সেই কাজটা করছে। অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যখন আমরা সবাই একহাট্টা হলাম এবং আমাদের সামনে যিনি ছিলেন উনি আর কেউ নন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এমন এক লিডার আমাদের, যার নেতৃত্বে আজকে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যখন আমাদেরকে প্রথমে আমার ভারতীয় জনতা পার্টিতে 2016-তে আমি জয়েন করেছি, জয়েন করার পর আমাকে বললো যে আপনাকে বিস্তারক, স্বল্পকালীন বিস্তারক হয়ে যেতে হবে। প্রথমে তো বুঝতেই পারিনি আবার বিস্তারক কি, বিস্তারকের কাজ কি। পড়াশোনা করতে হলো, আরে বিস্তারকের কাজ হচ্ছে সেটা স্বল্পকালীন, দীর্ঘকালীন বুঝতে হলো। প্রতিবার যখন যে কাজ দেয় সেই কাজটা বুঝতে হবে। গেলাম সেখানে গিয়ে, সেদিন ওখানে একজন সোনামোড়া, আমাদের ত্রিপুরার একটা জায়গা আছে, হয়তো আপনার নাম শুনবেন, মুসলিম অধ্যুষিত এলাকা। সেখানে যাওয়ার পর আমি দেখলাম একটা মুসলিম ছেলে ভারত মাতা কি জয় বলছে। সেদিনে আমি বুঝে গেলাম যে ভারতীয় জনতা পার্টির সরকার এই ত্রিপুরাতে হবে। তারপর একটার পর একটা দায়িত্ব আমাকে দেওয়া হলো। আমি এই কারণে এইগুলো বলছি, এখানে যারা যারা কার্যকর্তারা আছেন, আমরা কি অবস্থার মধ্যে আমরা তৎকালীন সময় আমরা সেখানে পার্টি করেছি। যখন বলা হলো যে আপনাকে দূর দূরান্তে যেতে হবে, গেছি একা একা, চুপচাপ চলে গেছি, গাড়ি চালিয়ে গেছি, স্কুটার চালিয়ে গেছি, ট্রেনে করে গেছি, বাসে করে গেছি, চুপচাপ কাজ করেছি। শপথ নেওয়ার পর মানুষের যা হয়,
যা হয় এটাই হয়েছে, এবং শপথ দেওয়ার পর তেমন কোনো ডিফারেন্স আমি ফিল করছি না। না এখন তো স্যার দায়িত্বও বেড়ে গেল অনেকটা আগের থেকে, কি বলবেন? দায়িত্ব সর্বদাই থাকে, দায়িত্ব আলাদা হয়েছে এটা বলা যায়। বিরোধী দলের দলীয় নেতা এটা একটা দায়িত্ব, মন্ত্রী হওয়া অন্য ধরনের একটা দায়িত্ব। তো এই দায়িত্ব আমি পালন করি। আচ্ছা, আপনি কি মনে করছেন যে মন্ত্রী হয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি করতে পারবেন? আমার মনে করার কি আছে, আমরা যে লক্ষ্য নিয়ে দলটা করেছি, এই দলটারই তো একটা ফসল। অনেক দল আছে যারা 50 বছর দল করেও একটা মন্ত্রিত্ব নেওয়া যায় না। তো ত্রিপুরামথার যে আন্দোলন, যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়েছি, এই লক্ষ্যের একটা সাফল্য এটাই, আরো হবে। মন্ত্রী হয়ে কি আপনি কি এই আন্দোলনটা করতে পারবেন? কেন পারবে? সরকার তো বরাবরই মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে অনেক জায়গায়, কেন্দ্রীয় মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে আন্দোলন করতে। হবে যখন আন্দোলনের এমন একটা পরিস্থিতি হবে, করবো, কি আছে। স্যার, 1 বছর পর আমরা নতুন কি দেখতে পারবো? স্যার এতটা বিরোধী এখন নতুন কি দেখতে পারবো? রাজ্যবাসীর উদ্দেশ্যে কি পেতে পারে? রাজ্যবাসী কি পেতে পারে? আমাদের কাজ করার সুযোগ দিন, আমরা কাজ করবো। স্যার, কি পেতে পারে? কি পেতে পারে? তা আমার জানা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মহারাজা ওনারা ডিসকাস করে যা দেবেন এটি। মাননীয় অধ্যক্ষের কাছে আমার রেজিগনেশন লেটারটা দিয়েছি এজ এ লিডার অব দি অপোজিশন অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এবং কিছুক্ষণের মধ্যে আমরা গভর্নর হাউসের দিকে যাব। 9:30টায় আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং আমার সাথে আজকে রেজিগনেশন দিতে যাওয়ার সময় আমাদের মাননীয় বিধায়করা ছিলেন, এবং প্রাক্তন বিধায়ক তাপস দে মহোদয়, প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা সহ আমাদের আরও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আছেন। ত্রিপুরামথার পক্ষ থেকে মহারাজা আসছেন, ওনাকে নিয়ে রাজভবনের দিকে আমরা যাব। So what's the main cause of this resignation and joining this ruling party? What will be the main See, cause? if I want to be part of the government, I have to resign from the post of leader of opposition, because this office is office of profit. So as per the protocol and norms and system of the government, I have to leave this post, because I'm no longer going to be in the opposition, will be part of the government. So the reason you know that ত্রিপুরামথা has signed an agreement with Government of India. As per the agreement, now we also will be the part of the government. Pradyut Kishore Debarma has recently shared a voice message as he said that you are going to make a pressure being in the government, and he will make a pressure outside of the government in the central party. So what will be the pressure and what will be the issues? See, whatever responsibility I had been given personally by the party, I always tried my level best to perform. I had no experience of being a minister in the state cabinet. After 22 years of my political life, first time I'm going to assume the office of cabinet minister. Let me enter, let me see, let me learn, let me know, and I let the people know. What exactly will be my role? How can I perform? What will be the responsibilities? Everything after entering in the government, I'll come to know, and let me try to perform. And as Maharaja said, I'm also with them, with him. The party's decision will be the final decision. Thank you. शपथ ग्रहण हुआ है। अभी मैंने अपना इंटेंशन अपने एमएलएस जो भी मिनिस्टर बन रहे हैं उनको क्लियरली बोल दिया है कि हमें अपना तरीका नहीं बदलना है। जो गलती पिछले सरकार में कभी कभी हुई है कि आप मंत्री बनने के बाद अपने लोगों का मुद्दा नहीं उठाते हो, चुप बैठ जाते हो, वैसा नहीं चलेगा। और हमें अपना मुद्दा अब कैबिनेट के अंदर भी रखना पड़ेगा। कैबिनेट के बाहर तो मैं हूँ रखने के लिए,
कैबिनेट के अंदर जो हमारा अचीवमेंट, हमारा गोल, हमारा लक्ष्य है, उनको ये रखना पड़ेगा बिना हिचकिचाहट। और दिल्ली में भी हम सोच रहे हैं कि एक ऐसे ही व्यक्ति को भेजे जो हमारी बात दिल्ली में भी रहे। सर मुद्दा क्या होगा सर? जो भी होगा, अंदर से भी होगा, बाहर से भी होगा, दिल्ली से भी होगा। अच्छा, आइडिया है कि वी हैव टू डिलीवर, और कुछ नहीं बदलता है। हम को पब्लिक ने चुना है, हमने पब्लिक को कुछ कहा है, वो बात नहीं बदलता है। कैबिनेट के अंदर भी वो बात होगा, सरकार के अंदर आके भी वो बात होगा, सरकार के बाहर भी वो बात होगा, दिल्ली में भी वही बात होगा, और बाहर में भी मैं जो हूँ मैं वही बात करूँ। যেহেতু আপনারা বিজেপির সাথে সরকারে গেছেন, আপনারা কি পূর্ব আসনে আপনারা প্রার্থী দিচ্ছেন? ये मैं अभी बोल नहीं सकता हूँ, लेकिन मैंने बहुत क्लियरली कह दिया है, हमने अकॉर्ड साइन किया है ट्राइपेटाइट, दिल्ली में, स्टेट में और हम। दिल्ली में भी हमें ऐसे ही व्यक्ति चाहिए जो हमें अड़चन ना दे, रोड ब्लॉकेट ना करे। तो हम ऐसा लोग को चाहेंगे जो दिल्ली में पार्टी मतलब नहीं पड़ता, सिंबल मतलब नहीं पड़ता, लेकिन हम ऐसा लोग चाहते हैं जो दिल्ली में हमारा बात करे, ना कि दिल्ली में जाकर चुप हो जाए। वो बात मैं मुख्यमंत्री जी से बैठकर बात करूंगा। मुझे कोई आपत्ति नहीं है अगर ईडीसी में भी हम लोग अपने लोगों को और विपक्ष के लोगों को चांस दें। Sir, are you contesting from East constituency? Are you from the you're a journalist? Yes, sir. I have always said that I'm not interested for personal glory. I think my job should be outside the political arena, trying to keep our community together and to keep our voice sincere and truthful. Yes, thank you, sir. মোদিজি, আপনারা সকলে একবার দাঁড়িয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের আর ওনাকে করতলি দিয়ে আপনারা সকলে একবার অভিবাদন করুন। ভারত মাতাকে, ভারত মাতাকে। উত্তর মালদায় মানিক দাস স্বাগতম, শ্যামাপ্রসাদের জেলায় মানিক দাস স্বাগতম। বন্দে মাতরম, भारत माता की, आपकी बात, आपकी बात, भारत माता की। এবারে বক্তব্য রাখছেন আমাদের সকলের প্রিয় প্রধান বক্তা সম্মানীয় শ্রী মানিক অধ্যাপক মানিক সাহা মহাশয়, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই বিশাল জনসমাবেশে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের উত্তর মালদার মাননীয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী উজ্জ্বল দত্ত মহোদয়, উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, সবার পরিচিত মুখ, সবার ঘরে ওনার অবাধ প্রবেশদ্বার, এবং সবসময় যাকে সুখে দুঃখে সবসময় পান, উনি আর কেউ নন, আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি এবার ক্যান্ডিডেট এবং গত বছরেও উনি ক্যান্ডিডেট ছিলেন এবং পাশও করেছেন, উনি আর কেউ নয় আমাদের খগেন মুর্মুজি। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী পার্থসারথী ঘোষ, দক্ষিণ মালদা ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি মহোদয়। তাছাড়া আমাদের ত্রিপুরার থেকে এসেছেন, আপনাদেরও কোনো এক সময় ওয়েস্ট বেঙ্গলে কাজ করে গেছেন, আপনাদের এই এলাকায় বিশেষ করে যার অবাধ বিচরণ ছিল, আমাদের ত্রিপুরার নলছর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী কিশোর বর্মন মহোদয় এবং কোঅর্ডিনেটর এন্ড রিপ্রেজেন্টেটিভ, উনি আমাদের কোঅর্ডিনেটর এবং রিপ্রেজেন্টেটিভ অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী টুটন দাস, উনিও কোঅর্ডিনেটর
এবং রিপ্রেজেন্টেটিভ অফ ত্রিপুরা এবং আমার মাঝে এবং এই মঞ্চে আরো অন্যান্য যারা বিশিষ্ট কার্যকর্তারা উপস্থিত আছেন এবং আমার নিচে এবং আমার সামনে যারা আমার প্রিয় যারা কার্যকর্তারা বিভিন্ন স্তরের এখানে উপস্থিত আছেন, তাছাড়া এক্ষুনি উপস্থিত হয়েছেন শ্রী রূপা মিত্র চৌধুরী মহোদয়া, দক্ষিণ মালদা লোকসভার প্রার্থী। ওনার জন্য একটা জোরদার তালি হয়ে যাক। বন্ধুগণ, আমি আজকে অত্যন্ত খুশি এই কারণে যে আপনারা সকাল থেকে অপেক্ষা করে আছেন এবং যেভাবে আপনারা এখানে আমাকে স্বাগত জানিয়েছেন, আমি সারা জীবন সেটা মনে রাখবো। আমার অত্যন্ত ভালো লাগলো যে মনে হচ্ছে যে বাংলা ত্রিপুরার মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই, একই জায়গায় চলে এলাম। মনে হচ্ছে ত্রিপুরারই একটা জায়গায় ভারতবর্ষ। মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় যেটা বলেন যে বসুধৈব কুটুম্বকম, মানে সারা পৃথিবী আমাদের এক ফ্যামিলি, এক ফিউচার, বলেন কিনা? এরকমই মনে হচ্ছে আজকে আপনাদের মাঝে এসে। বন্ধুগণ, 2018-তে আমাদের ত্রিপুরাতে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে আমরা কোনোদিন ভাবিনি যে ত্রিপুরাতে কোনোদিন সিপিএম কে হটিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে গড়বে। আমাদের একজন এমএলএ ছিল না, কোনো জনপ্রতিনিধি ছিল না, কিন্তু সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে সেখানে আমরা করতে পেরেছি। কি করে সেটা সম্ভব হলো আমরা তো কোনোদিন ভাবতে পারিনি। কমিউনিস্টদের যে অত্যাচার আর এখন তৃণমূলের অত্যাচার, খুব বেশি একটা ডিফারেন্স নেই, একই ধাঁচে, বরং আরো কয়েক ফোল্ড বেশি এখন তৃণমূল সেই কাজটা করছে। অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যখন আমরা সবাই একহাট্টা হলাম এবং আমাদের সামনে যিনি ছিলেন উনি আর কেউ নন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এমন এক লিডার আমাদের, যার নেতৃত্বে আজকে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যখন আমাদেরকে প্রথমে আমার ভারতীয় জনতা পার্টিতে 2016-তে আমি জয়েন করেছি, জয়েন করার পর আমাকে বলল যে আপনাকে বিস্তারক, স্বল্পকালীন বিস্তারক হয়ে যেতে হবে। প্রথমে তো বুঝতেই পারিনি আবার বিস্তারক কি, বিস্তারকের কাজ কি। পড়াশোনা করতে হলো, আরে বিস্তারকের কাজ হচ্ছে সেটা স্বল্পকালীন, দীর্ঘকালীন বুঝতে হলো। প্রতিবার যখন যে কাজ দেয় সেই কাজটা বুঝতে হবে। গেলাম সেখানে গিয়ে, সেদিন ওখানে একজন সোনামুড়া, আমাদের ত্রিপুরার একটা জায়গা আছে, হয়তো আপনার নাম শুনবেন, মুসলিম অধ্যুষিত এলাকা। সেখানে যাওয়ার পর আমি দেখলাম একটা মুসলিম ছেলে ভারত মাতা কি জয় বলছে। সেদিনে আমি বুঝে গেলাম যে ভারতীয় জনতা পার্টির সরকার এই ত্রিপুরাতে হবে। তারপর একটার পর একটা দায়িত্ব আমাকে দেওয়া হলো। আমি এই কারণে এইগুলো বলছি, এখানে যারা যারা কার্যকর্তারা আছেন, আমরা কি অবস্থার মধ্যে আমরা তৎকালীন সময় আমরা সেখানে পার্টি করেছি। যখন বলা হলো যে আপনাকে দূর দূরান্তে যেতে হবে, গেছি একা একা, চুপচাপ চলে গেছি, গাড়ি চালিয়ে গেছি, স্কুটার চালিয়ে গেছি, ট্রেনে করে গেছি, বাসে করে গেছি, চুপচাপ কাজ করেছি। তখন কোনো পদ পাওয়ার আশায় আমরা কাজটা করিনি, কারণ ভারতীয় জনতা পার্টির পদের পেছনে যদি কেউ ঘুরে তাহলে কিছু লাভ হবে না। সমর্পণের যে ভাবনা, আপনারা সবাই জানেন এই বিষয়গুলো, এবং অত্যাচারীদের বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতে পারি তবেই এই পার্টি করা যাবে, আদারওয়াইজ নয়। এবং এখন সময় এসে গেছে। সন্দেশখালীর ঘটনা আপনারা দেখেছেন, পশ্চিম বাংলাতে বহু জায়গায় সন্দেশখালী হচ্ছে, হয়তো এটা টিপ অফ দ্য আইসবার্গ, কিন্তু সমস্ত জায়গায় আজকে ওয়েস্ট বেঙ্গলের চেহারাই পাল্টে গেছে। এখন আস্তে আস্তে করে সমস্ত ওই জায়গার মধ্যে প্রতিরোধ গড়ে উঠছে। এখন সেই প্রতিরোধের ভাষা আমরা দেখতে পাচ্ছি। আমি নিশ্চিত যে আগামী দিন
এই পশ্চিমবাংলার থেকে আমরা গত বছর যে আসন পেয়েছি তার থেকে কয়েক গুণ আমরা আরো বেশি আসন পাবো, এটা আমি মনে করি। কারণ একটা লিমিট আছে, একটা সীমা আছে, সীমার বাইরে চলে গেছে এখন। সেই 2018-তে আমরা যেভাবে এই কমিউনিস্টদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছিলাম, এখন আপনাদের বাড়ি, আপনারা করেন, আমি জানি আপনারা নিশ্চয়ই কাজটা করেন, কিন্তু এখন প্রতিটি বুথে গিয়ে প্রতিটা বাড়িতে আপনাদের যেতে হবে, মানুষকে বুঝাতে হবে মাননীয় প্রধানমন্ত্রীজি রাজনীতির জন্য রাজনীতি করেন না। আমরা কারোর ঘর নেই, ঘর দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, কারোর জল নেই, জল দিচ্ছেন, কারোর গ্যাস নেই, গ্যাস কানেকশন দিচ্ছেন। এসএনজি গ্রুপের মহিলারা আমাদের দেখেছি, আমাদের ত্রিপুরাতেও এসএনজি গ্রুপ এখন যে পরিমাণে এখন মানুষ যেভাবে মহিলারা চলে আসছেন, সশক্তিকরণ যে আমরা কথা বলছি সেটা কিন্তু এখন অনেকাংশে বলা যায় আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। এবং আমরা চাই যে আগামী দিন যে রাজনীতি আমরা দেখে আসছি এতদিন ধরে পশ্চিমবাংলায়, আমরা সবসময় জানতাম, আগে বলতাম কি, আমরা বলতাম বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কিন্তু আজকে কি হচ্ছে, যে পশ্চিমবাংলার কথা উঠলে বঙ্কিমচন্দ্রের কথা মনে হয়, সবাই বলে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলে, স্বামী বিবেকানন্দের কথা বলে, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলে, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলে, আশুতোষ মুখার্জির কথা বলে। আর আজকে আমরা কি দেখছি, কি নেতা নেত্রী দেখছি আজকে পশ্চিমবাংলার থেকে, মারপিট, গুন্ডামি, এইগুলি তো দেখছি। এটাকে রাজনীতি বলে? এই রাজনীতির জন্য মানুষ কোনো দিন এটাকে মেনে নেবে না। খালি মানুষের কাছে যাওয়া, একটু সাহস যোগানো ওদেরকে। এখানে যারা কার্যকর্তারা আছেন, আমি আপনাদের কাছে বিনীত নিবেদন, প্রতিটা ঘরে ঘরে আপনারা যাবেন, বুথ স্তরে যাবেন, একটু সাহস থাকতে হবে, আর কিচ্ছু না। যারা এই ধরনের গুন্ডামি বদমাইশি করে, ওরা আছে আসলে ভীরু প্রকৃতি, খালি একটু রুখে দাঁড়াতে হবে। আমরা দেখেছি ত্রিপুরাতেও, আমরা দেখেছি এই ধরনের গুন্ডামির মাধ্যমে, একটা অপারেশন সাপ্রেশনের মাধ্যমে আমাদের কণ্ঠ রোধ করে প্রায় 35 বছর ত্রিপুরাতে কমিউনিস্টরা রাজত্ব করেছিল। পশ্চিমবাংলা তো 34 বছরের মতো রাজত্ব করেছিল, এবং তার কারণেই কিন্তু এখানে তৃণমূলের সরকার এসেছিল। কিন্তু আজকে আমরা কি দেখছি, সেই কার্বন কপি নয়, মানে তারও যদি কয়েক ফোল্ড হয়, সে একই কায়দায় আজকে সন্দেশকালীর মতো অবস্থা এখানে দাঁড়িয়েছে। আমি বলবো বন্ধুগণ, এবার মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বারবার বলছেন, আমি গ্যারান্টি দিচ্ছি, বলছে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি চৌকিদার, চৌকিদার আমি গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি যাতে ফুলফিল হয় তার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি। এরকম লিডার আমরা কোথায় পাবো? 2014-এর আগে একটা সময় আসবে যে 2014-এর আগে ভারতবর্ষের কি অবস্থা ছিল, আর 2014-এর পরে ভারতবর্ষের অবস্থাটা কি। নরেন্দ্র মোদীজির নামই হচ্ছে উন্নয়ন, উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না, উন্নয়নের কোনো রাজনীতি হয় না। আজকে পশ্চিমবাংলার কি অবস্থা সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে। এত বেনিফিশিয়ারি স্কিম, এতগুলো বেনিফিশিয়ারি মানুষের জন্য, কৃষক থেকে শুরু করে সমস্ত মানুষের জন্য, যারা যুবক সম্প্রদায়ের জন্য, আমাদের যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এত স্কিম দিয়েছেন। সেই স্কিমগুলো পশ্চিমবাংলার মধ্যে কার্যকর করতে দেওয়া হয় না, কারণ মানুষ বুঝে যাবে যে আগামী দিন কাকে সাধারণ মানুষের কথা বলে। আমি বেশি কিছু বলবো না, কারণ সকাল থেকে আপনারা বসে আছেন, এবং আমি আবার বলবো যে আগামী দিন আমাদের এখানে 2 জন ক্যান্ডিডেট এখানে চলে এসেছেন, এবং আমি নিশ্চিত
যে খগেন মুর্মুজি আবার গতবার যে ভোট পেয়েছে তার থেকে আরো বেশি ভোট এখানে পাবে আমি নিশ্চিত। আপনাদের আমি ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, আপনাদের চেহারা থেকে আমি বুঝতে পারি। এবং আমাদের শ্রী রূপা মিত্র চৌধুরী দক্ষিণ মালদা লোকসভার প্রার্থী যিনি উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে আমি সবাইকে বলবো আপনারা একদম এক্সট্রিম অব্দি যাবেন এবং বেশি পরিমাণে ভোট পাইয়ে ওনাকে জয়যুক্ত করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে উপহার আপনারা দেবেন, সে অঙ্গীকার করে এখান থেকে আপনারা যাবেন। বন্ধুগণ, আপনি আমার সাথে একবার বলেন, আমি বলবো বন্দে মাতরম, আপনারা বলবেন বন্দে মাতরম। আমি বলবো আর একবার মোদী সরকার, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, আরেকবার মোদী সরকার, আরেকবার মোদী সরকার, আরেকবার। মোদী সরকার। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। আমাদের এবার জাতীয় সঙ্গীত হবে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের এই কার্যক্রম আজকে সমাপ্ত। আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে 2024-2025 অর্থবর্ষ সামনে রেখে আগরতলা শহরবাসীর সামগ্রিক সমস্যা, চাহিদা এবং আমাদের সরকার এবং আগরতলা পৌর নিগমের চিন্তা ভাবনাকে সামনে রেখে সুন্দর আগরতলা করা, পরিচ্ছন্ন আগরতলা করা, যানজট মুক্ত আগরতলা রাখা এবং দূষণমুক্ত আগরতলা পৌরবাসীকে উপহার দেওয়া, সার্বিকভাবে আগরতলা পৌর নিগমের পৌরবাসীদের নাগরিক পরিষেবা বিজ্ঞানসম্মতভাবে আধুনিক পদ্ধতি দেওয়ার জন্য আমরা এই বাজেট রচনা করেছি। আজকে পেশ করা হচ্ছে। আগামী 11 তারিখ আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আমরা এই বাজেট গৃহীত হবে শহরবাসীর উন্নয়নের জন্য। তো মূলত এই বাজেটে বিভিন্ন দিক আমরা সামনে রেখে কাজ করেছি। বিশেষ করে শহরের উন্নয়ন, ড্রেন, রাস্তা, আলোর ব্যবস্থা করা, নিকাশি ব্যবস্থা উন্নত করা, যাতে বৃষ্টি হলে পরে আগরতলা শহরে কিছু কিছু অংশে এখনো কিছু সময় জল থাকে, তা নিকাশি ব্যবস্থা উন্নত করা হচ্ছে, আগরতলা শহরকে আলোকিত করা হচ্ছে এবং এখানে বিভিন্ন বাজার, বিশেষ করে আপাতত 4টি বাজারকে সামনে রেখে আমরা কাজ শুরু করার চিন্তা ভাবনা করেছি। দ্বিতীয়ত আমি বলবো সার্বিকভাবে বিভিন্ন প্রকল্পগুলি যেগুলি গত বছরও কাজ শুরু করেছিলাম কাজগুলি শেষ করা, নতুনভাবে আমরা আগরতলা শহরে যেহেতু স্মার্ট সিটি, পৌর নিগম এবং নগর দপ্তর এবং পূর্ত আমরা একসঙ্গে কাজ করছি, তো আগরতলা শহরবাসীরও একটা চাহিদা ছিল একটা কফি হাউস করা আধুনিকভাবে, যেটা অন্যান্য বড় বড় সিটি থাকে। আমরা চিলড্রেন্স পার্কে অলরেডি কফি হাউসের প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছি, কিছুদিনের মধ্যে দেব। বিভিন্ন পার্ক, বিভিন্ন জলাশয়গুলি যেগুলি সংস্কারের অভাবে পরিবেশ দূষিত হচ্ছিল বা সমাজ মধ্যে আড্ডা ছিল কিংবা গার্বেজ রাখার একটা ডাম্পিং স্টেশন হিসেবে পরিণত আগরতলা শহরে। এখন দেখবেন আমরা আগরতলা শহরে প্রায় অলমোস্ট অধিকাংশ পুকুরি সংস্কার করে, আলোর ব্যবস্থা করে, সৌন্দর্যায়ন করে আমরা মানুষের ব্যবহার করা হচ্ছে। সেইভাবে আমরা আর কিছু পুকুরকে আমরা রেখেছি এবং বিভিন্ন পার্ক এবং বিভিন্ন ওয়ার্ডে আমরা জিম, ওপেন জিম করার চেষ্টা করছি। অলরেডি কিছু হয়েছে এবং আমাদের কাজের সুবিধার জন্য যাতে পৌর নাগরিকদের পৌর পরিষেবা পেতে সুবিধা হয় বা আমাদের কর্মচারীদের পৌর পরিষেবা দিতে সুবিধা, সেই ক্ষেত্রে সেখানে দেখে আমরা ওয়ার্ড অফিসগুলি, যেখানে ওয়ার্ড অফিস নেই সেই ওয়ার্ডগুলি করা, প্রতিটি ওয়ার্ড নতুন করে তৈরি করা করছি। এর মধ্যে অলরেডি আমরা 2টো ওয়ার্ড অফিস কমপ্লিট হয়ে গেছে। গতবার বাজেটে ছিল 10টা ওয়ার্ড এবং 2টো কমপ্লিট, একটা ওপেন হয়ে গেছে, একটা কিছুদিনের মধ্যে হবে। বাকি কাজগুলো প্রায় শেষের দিকে। প্রায় যে ওয়ার্ডগুলি আমাদের সরকারি জায়গায় আছে, আমাদের পৌর নিগমের ছিল, সেগুলি আমরা সংস্কার করছি যেগুলিতে সরকার অভাব ছিল। দীপকদা, পরিশোধিত পানীয় জল একটা মূল সমস্যা এবং মশা উপদ্রব, এই দুটো ক্ষেত্রে কি ত্রাস দিচ্ছেন আপনারা? না, পানীয় জলের ক্ষেত্রে আমি বলবো আগামী 1 বছরের মধ্যে আগরতলা শহরে কিছু কিছু জায়গায় পানীয় জলের কিছুটা সংকট আছে। সেক্ষেত্রে আমরা আমাদের জল বোর্ড, আমাদের DWS এবং আমাদের পৌর নিগম প্রায় 47টা নতুন IRP মডেল, একদম মডার্ন, আমরা প্রায় 24-25টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিছুটা কাজ চলছে। আমার বিশ্বাস এবং ধারণা যে গতিতে কাজ চলছে, আমাদের রাজ্য সরকার এবং পৌর নিগম যৌথভাবে এই কাজটা করছেন জল বোর্ড সহ। তো সেক্ষেত্রে আগামী কয়েক মাসের মধ্যে অনেক জায়গাতেই জলের ক্রাইসিস কমে যাবে। আর মশার যেটা কথা বললেন, সেক্ষেত্রে আমি বলবো আমাদের দপ্তর থেকে
প্রতিনিয়ত প্রতি মাসে প্রতি বছর সারা বছরই মশা যাতে বৃদ্ধি না পায় সেক্ষেত্রে আমাদের কাজ করা হচ্ছে। এরপরও স্পেশাল ড্রাইভ দেওয়া হয় মাঝে মধ্যে, আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সবটা বিষয় যেটা আমরা লক্ষ্য করি যে মশার তৈরি যা লার্ভা যে তৈরি হয় সেটা হচ্ছে যদি জল জমে থাকে বা আবর্জনা থাকে, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি আমাদের সাফাই কর্মচারী বন্ধুরা বা আমাদের আধিকারিকরা প্রতিনিয়ত চেষ্টা করছেন শহরের প্রত্যেকটি নর্দমাকে ক্লিয়ার করা। আমরা ড্রেন সাফাই করে আধুনিক পদ্ধতিতে বাইরের থেকে কোম্পানির কিন্তু এবার আমরা কাজ করছি। করার পর দেখা যাচ্ছে কিছু কিছু নাগরিক এই শহরে আমরা সকালবেলা যে ড্রেনটা পরিষ্কার করলাম একটা সন্ধ্যার পর বা বিকেলবেলা তারা নিজস্ব বাড়িতে যে গার্বেজ জেনারেট হয় সেগুলো এনে ড্রেনে ফেলে দেয়। কি হয়, জলটা জমে যায় অনেক ক্ষেত্রে। আমাদের কিছু কিছু কাজ চলছে, যেমন আমরা দেখবেন আখাউড়া খাল, আগরতলা শহরের মেইন জলের যে নিকাশি ব্যবস্থা সবচেয়ে যে জলটা পাওয়া সেটা আখাউড়া খাল এবং কালাপাটি। আখাউড়া খালের কাজটা আমরা প্রায় 85% কমপ্লিট হয়ে গেছে, কয়েক মাস 2-1 মাসের মধ্যে কমপ্লিট হয়েছে বাকি কাজটা। সেক্ষেত্রে হয় অনেক সময় কি জলটা বাদ দিয়ে কাজটা করতে হয়, জলটা জমে থাকবে। সেক্ষেত্রে আমরা আমাদের মনে হয় যে যেটা উপলব্ধি এই ক্ষেত্রে হয়তো কিছুটা মশা তৈরি হয়। সেক্ষেত্রে আমরা এখন বলে দেওয়া হচ্ছে যে যারা এজেন্সি তাদেরকে যে সপ্তাহে 2 দিন বাদ কেটে দিতে হবে, যাতে শহরের জলগুলো কোনো ছোটো ছোটো ড্রেন না জমে থাকে। এটা হচ্ছে। আর কাটাখাল নদীতে তো আপনারা এই যত্ন এখানে দেখলাম যারা বাড়িঘরে সমস্ত মশলা সমস্ত জিনিসগুলি নেয় খালের পাড়ে রাখে, নদীর পাড়ে রাখে। একই নদী তো জলের স্রোত নেই, জলের সে ফ্লো নেই, সেক্ষেত্রেও কিছু কিছু মশার উপদ্রব সেটা ভূমিকা নেই। তো সেটা সবটাই লক্ষ্য রেখে যাতে পৌরবাসীকে মশার যন্ত্রণা থেকে মুক্ত করা যায় সেদিকে আগরতলা পৌর নিগম এবার বাজেটে আমরা কিছু কিছু নতুন নতুন মেশিন কেনার ব্যবস্থা করেছি, ফগ মেশিন আরও যাতে বৃদ্ধি করা যায়। আর শহরের নিকাশি ব্যবস্থা যাতে আরও ভালো হয়, যে জায়গায় শহরে কিছু কিছু প্রাণকেন্দ্রে এখনও 1 ঘন্টা 100 ঘন্টা জল থাকে, সেই কারণে আমরা 3টি বাজেটে ধরা আছে 3টি নতুন পাম্প। একটা হচ্ছে শকুন্তলা রোডে হবে, একটা রামনগর 4 নম্বর হবে, একটা সৎসঙ্গ আশ্রমের সামনে হবে। কিন্তু আমরা খুব আধুনিক মেশিন পাম্প মেশিন বসাতে হচ্ছে। আমার মনে হয় শহরে যে ছোটোখাটো জল জমে জায়গাটা এটাও একটু কমে যাবে। আমার গত বছর আমরা আমাদের পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর বা আমাদের সরকার আসার পর 2018-তে আমরা কিন্তু আগরতলা পৌরবাসী বিশেষ করে বনমালীপুর, ধলেশ্বর, শিবনগর, জয়নগর, রামনগর নির্মাঞ্চলে যে জল যন্ত্রণা ছিল মানুষের, সেটা কিন্তু আমরা শেষ করতে পেরেছি। এখন কিছু কিছু জায়গায় থাকে, এটাও আমরা চেষ্টা করবো যে এর মধ্যে যাতে আমরা শেষ করতে। স্বাভাবিকভাবে আগরতলা শহরের বিভিন্ন রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আগরতলাকে সুন্দর করা সমস্ত সামগ্রিক চিন্তা ভাবনাকে দেখে আজকের এই বাজেট আমরা পেশ করছি। আগর থেকে আলোচনার ভিত্তিতে আমরা গ্রহণ করবো। আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে বাজেট আমরা প্রতিদিন আগরতলা শহরবাসীর যে চাহিদা বা সমস্যা সেটা নিরসনে কাজ করবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন দপ্তরের বিভিন্ন আর্থিক সহযোগিতা, যেহেতু কেন্দ্রীয় সরকার আমাদের সঙ্গে আছেন, আমরা সহযোগিতা পাচ্ছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা নীতি সরকার এটা আমাদের পৌর নিগমকে সহযোগিতা করছেন। সার্বিকভাবে আমরা কাজ করে আমার মনে হয় আমাদের বাজেটে যে টাকা ধরা হয়েছে, যা রাখা হয়েছে আগরতলা শহরবাসীর উন্নয়নের জন্য, এটা যথেষ্ট। তারপর আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প আমরা পেয়ে থাকি। এটার উপর আর বিস্তারিত বলার সুযোগ আছে বলে আমি মনে করছি না। আমরা আলোচনা ক্রমে আমাদের সামনে যে লোকসভা নির্বাচন আসছে, এই নির্বাচনে আমাদের সংগঠন বিজেপি কে পরাস্ত করবার জন্য সমস্ত শক্তি নিয়োগ করবার জন্য আমরা আহ্বান জানিয়েছি রাজ্যবাসীকে। বিজেপি বিরোধী ভোট যাতে আমরা সংহত করতে পারি এবং বিজেপিকে পরাস্ত করবার জন্য যাতে আমরা সর্বশক্তি নিয়ে যাতে চাপিয়ে পড়তে পারি। যেহেতু এই সময়টার মতো আমরা লক্ষ্য করলাম যে রাজ্যে বিজেপি, আইপিএফটি আজকে নতুন করে তীব্রমথা যুক্ত হয়েছে। যদিও তীব্রমথাকে যুক্ত করে কিছু বলবার নেই, তবে আমরা লক্ষ্য করলাম যে এখনো এই যে আমাদের গত সিসি মিটিং এর পর এই সিসি মিটিং পর্যন্ত রিপোর্টে যেটা উঠে এসছে, এটা হচ্ছে এখনো রাজ্যে মানে ভয়ঙ্কর ধরনের কাজ খাদ্যের যে সমস্যা, এটা আরো তীব্র হচ্ছে এবং গ্রামীণ যে বাজারগুলো এখন হাহাকার অবস্থা চলছে। এখন মানুষ সরকারি এলাকার কাজ তো নেই, যা পূজার আগে যা কাজ হয়েছে 6 মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এখনো পূজার আগে যে কাজ হয়েছে তা ছিটে ফুটে আরো বেশিরভাগ এলাকাতেই সেখানে সঠিক পেমেন্ট পাওয়া যায়নি, পেমেন্ট হয়নি এবং এখন প্রায় 6 মাস অতিক্রান্ত হয়েছে, নতুন করে কাজ
এখনো সেই জায়গাগুলোতে কাজ নেই, বিশেষ করে উপজাতি এলাকায়, এডিসি এলাকায়। এবং মানুষ বিকল্প হিসেবে এখন কিছুই খুঁজে পাচ্ছে না কর্মসংস্থানের জন্য। আপনার পরিত্যক্ত রাস্তার ইট তুলে, সরাল থেকে পাথর তুলে ভেঙে বিক্রি করে কোনো কোনো জায়গায় জীবিকা নির্বাহ করতে হচ্ছে। জমিদাররা বিশেষ করে অর্জুন ফুল একটা সময়ে সাংঘাতিক চাহিদা ছিল, কেজিতে 30 থেকে 40 টাকা বিক্রি হতো, এখন 8 থেকে 10 টাকাতেও সেখানে বিক্রি করা যাচ্ছে না। একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থা, মানে হাহাকার অবস্থা চলছে। কাছে এটা এরকম ভাবে তো চলতে পারে না। এবং সামনে আসছে এখন নির্বাচন যেহেতু ঘোষণা হয়ে গেল, পরে নতুন করে কাজটা দেওয়া যাবে না, আরো ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে তৈরি হবে, প্রচন্ড আকাল সেখানে চলবে। এবং রাজ্যে বিজেপি, আইপিএফটি, জোট সরকার আসলে এইগুলিতে কোনো ধরনের নজরই দিচ্ছে না। এখন আমরা লক্ষ্য করলাম সেখানে এগুলি লক্ষ্য না রেখে লেকচারটাকে সামনে রেখে কিভাবে বিভাজন তৈরি করা যায় এই জায়গাটার উপরে জোর দেওয়ার চেষ্টা করছে। এখন নতুন করে সিআইসিকে তুলছে, ইউসিসি সেখানে উপস্থিত করবার চেষ্টা করছে। আপনার কি বলবো, যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট যেটা পাট্টার অধিকার পেয়েছিল এগুলি কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এখন এই করে আসলে নতুন করে মেরুকরণ তৈরি করে বিভাজনের রাজনীতি করবার সেখানে চেষ্টা হচ্ছে। এছাড়া আমরা যেখানে আলোচনা করেছি, আলোচনায় যেটা হয়েছে, এই যে ডুম্বুর যে বান, এটা 71-72 সালে ডুম্বুর বান হয়েছে। এই নিজেরা সম্পদ তৈরি করা তো দূরের কথা, যা সম্পদ অনেক প্রচেষ্টার পর রাজ্যের সম্পদ তৈরি হয়েছে, এই সম্পদটাকে টাকাওয়ালাদের হাতে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার জন্য সেখানে অধিগ্রহণ করছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং কোনো মতেই এই ডুম্বুর বানকে সেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়ার কোন রকম আমরা সম্পূর্ণ বিরোধিতা করছি। সেখানে শুধু ডুম্বুর বান নয়, এই যে খুমুলুঙে আপনার লকহাট খুমুলুং পার্ক, আপনারা সকলেই জানেন এই পার্ক আমাদের রাজ্যে একটা বিশেষ, এই যে ট্যুরিজমের জন্য একটা বিশেষ জায়গা দখল করে আছে, বামফ্রন্ট আমলেই সেটা হয়েছিল। সেখানে লকহাট হয়েছে, এই লকহাটটা পর্যন্ত এখন গুজরাটে একটা কোম্পানির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা সেখানে হচ্ছে। আপনারা জানেন জকনি হিলে সেখানে অনেক ট্যুরিজমরা যায়, সেখানে এডিসি থেকে একটা ডাক বাংলা গড়ে তোলা হয়েছিল, রাজ্য সরকার থেকে আগেই ছিল। এখন সেখানে জায়গার সংকলন হয় না, তার জন্য আমরা এডিসি থেকে একটা ডাক বাংলা সেখানে গড়ে তোলা হয়েছিল। এই ডাক বাংলাটা পর্যন্ত এখন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই করে আসলে এডিসি প্রশাসনও বন্দে বন্দে বিজেপি বিজেপি নবগোলদের ভারতীয় জনতা পার্টিতে স্বাগতম, নবগোলদের ভারতীয় জনতা পার্টিতে স্বাগতম, নবগোলদের ভারতীয় জনতা পার্টিতে স্বাগতম। फिर एक बार आपकी बार। স্যার আজকে কোন জায়গাতে কতজন জয়েন করছে? আজকে আমাদের করমছড়াতে একটা যোগদান সভা হয়, সেখানে প্রায় 144 পরিবারের প্রায় 415 জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। বিশেষ করে আমাদের উদয় এখানকার ব্লক কংগ্রেসের সভাপতি ছিলেন, ওনার নেতৃত্বে বিশেষ করে আমাদের এখানে যোগদান হয় এবং পিপরামথা এবং সিপিএম থেকেও আমার কিছু বন্ধুরা এখানে যোগদান করেছে। দেখুন, আজকে মোদিজির সংকল্পে ভারতবর্ষ যে বিকশিত জায়গায় পৌঁছে যাচ্ছে, আর ত্রিপুরা রাজ্যে বিশেষ করে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে, সে পাহাড়ে হোক আর সমতলেই হোক, তাতে মানুষ ভরসা রাখছে যে না, ত্রিপুরা রাজ্যে অন্য কোনো বিকল্প হতে পারে না, ভারতীয় জনতা পার্টি। তাই দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে। আমি নবাগতদের স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। স্যার আরেকটা কোশ্চেন, স্যার কীরকম লাগতেছে আজকে জয়েনিং তাহলে? একদিকে নতুন বিজেপি সরকারের সাথে তীব্রমথ জয়েনিং করছে আজকে, এটার পরে আজকে বড় ধরনের একটা 48 করমছড়াতে জয়েনিং পাইতেছেন, কীরকম লাগতেছে স্যার? না দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে নিজেকে খুব গর্বিত মনে করছি যে না, দিকে দিকে ভারতীয় মোদিজির বিকল্প কেউ হতে পারে, মোদিজিকে সমর্থন করতে হবে এবং
ভারতীয় জনতা পার্টির স্লোগানে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টির যে মূল মন্ত্র মানুষের জন্য কাজ করা, তাতে সমর্থন করে আজকে জাতি জনজাতি। আর আমরা ত্রিপুরা রাজ্যে জানি জনজাতি বিকাশের মাধ্যমেই এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই দিকে দিকে জনজাতিদের আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান হচ্ছেন। আজকে তিপ্রামতারও 2 জন বিধায়ক আজকে আমাদের যে বিজেপি সরকার চলছে তাতে সামিল হয়েছে। আমি তাদেরকে স্বাগত জানাই এবং দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে আরও যোগদান হবেন এবং আমাদের যে লক্ষ্য, আমাদের যে সংকল্প, মোদিজিকে আরও তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী বানানো, সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি। থ্যাংক ইউ স্যার। सबसे अच्छा बात मुझे अकॉर्ड के बारे में ये लगा, बहुत लोग सवाल पूछ रहे हैं, मैं बहुत चीज़ अभी रिवील नहीं कर सकता हूँ क्योंकि बहुत लोगों को एतराज़ी होगी, जलन होगी कि तिपरासा इतना कैसे कर पाया। बहुत लोगों ने हम लोगों को उग्रपंथी बोला था, लेकिन ये पहला मूवमेंट है जिसमें ना एक व्यक्ति का जान गया है, ना एक गोली चला है, और तभी भी हमने शांति से ये अकॉर्ड को साइन किया। बहुत लोग बोल रहे हैं कि डिटेल्स कहाँ है, डिटेल्स है, लेकिन मैं डिटेल्स तभी रिवील करूँगा जब इलेक्शन खत्म होता है। ये डिटेल्स में हमारा ज़मीन का अधिकार, हमारा भाषा का प्रोटेक्शन, हमारा कल्चर, हमारा फंडिंग, कॉन्स्टिट्यूशन में क्या अमेंडमेंट्स लाया जाए कि हम लोग आने वाले दिन में और सुरक्षित हो, और मोस्ट इम्पॉर्टेंटली ये एग्रीमेंट में देश का सबसे पावरफुल होम मिनिस्टर ने कहा है कि गवर्नमेंट ऑफ इंडिया से गलती हुई है। उन्होंने स्वीकार किया है कि गवर्नमेंट ऑफ इंडिया ने हमारे साथ अन्याय किया, और आज उसको सुधारने के लिए उन्होंने ये कदम निकाला। अब किसी के ऊपर विश्वास करना है या ना करना है, जब गवर्नमेंट ऑफ इंडिया का होम मिनिस्टर ये टीवी के सामने बोलता है तो हमें अज्यूम करना पड़ेगा कि वो सच बोल रहा है। ये एग्रीमेंट ऐतिहासिक है, लेकिन ये एग्रीमेंट साइन होने के बाद भी हमें आसानी से आराम से बैठना नहीं है। वी हैव टू फाइट माय फ्रेंड्स, वी हैव टू फाइट। सेलिब्रेशन ज़्यादा जल्दी करने से कुछ नहीं मिलता, तो अगर कुछ मिलना है तो हमें एक होकर ही फाइट करना पड़ेगा। कोई बोल रहा है कि बीजेपी में हम लोग मिल गए, कोई बोल रहा है कि यहाँ गए, कहीं नहीं गए। हम उन्हीं के साथ हैं जो हमारे साथ राइटिंग में अलायंस करेगा, राइटिंग में कुछ देकर बोलेगा। और अगर ये राइटिंग का वादा पूरा नहीं किया तो हमारे पास पूरा ऑप्शन है कि हम विड्रॉ कर दें, लेकिन तब उनको जवाब देना पड़ेगा, हमें जवाब नहीं देना पड़ेगा।
হওয়ার পর মানুষের যা হয় এটাই হয়েছে, এবং শপথ দেওয়ার পর তেমন কোনো ডিফারেন্স আমি ফিল করছি না। না এখন তো স্যার দায়িত্ব বেড়ে গেল অনেকটা আগের থেকে, কি বলবেন? দায়িত্ব সর্বদাই থাকে, দায়িত্ব আলাদা হয়েছে এটা বলা যায়। বিরোধী দলের দলীয় নেতা এটা একটা দায়িত্ব, মন্ত্রী হওয়া অন্য ধরনের একটা দায়িত্ব। তো এই দায়িত্ব আমি পালন করি। আচ্ছা, আপনি কি মনে করছেন যে মন্ত্রী হয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি করতে পারবেন? আমার মনে করার কি আছে, আমরা যে লক্ষ্য নিয়ে দলটা করেছি এই দলটারই তো একটা ফসল। অনেক দল আছে যারা 50 বছর দল করেও একটা মন্ত্রিত্ব নেওয়া যায় না। তো ত্রিপুরামথার যে আন্দোলন, যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়েছি, এই লক্ষ্যের একটা সাফল্য এটাই, আরো হবে। মন্ত্রী হয়ে কি আপনি কি এই আন্দোলনটা করতে পারবেন? কেন পারবে? সরকার তো বরাবরই মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে অনেক জায়গায়, কেন্দ্রীয় মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে আন্দোলন করতে গিয়ে। হবে যখন আন্দোলনের এমন একটা পরিস্থিতি হবে, করবো, কি আছে। স্যার 1 বছর পর আমরা নতুন কি দেখতে পারবো? স্যার এতদিন বিরোধীদের এখন মন্ত্রী নতুন কি দেখতে পারবো? রাজ্যবাসী উদ্দেশ্যে কি কি পেতে পারে? রাজ্যবাসী কি পেতে পারে? আমাদের কাজ করার সুযোগ দিন, আমরা কাজ করব। স্যার কি পেতে পারে? কি পেতে পারে তা আমার জানা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মহারাজা ওনারা ডিসকাস করে যা দেবেন এটি। মাননীয় অধ্যক্ষের কাছে আমার রেজিগনেশন লেটারটা দিয়েছি এজ এ লিডার অব দি অপোজিশন অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এবং কিছুক্ষণের মধ্যে আমরা গভর্নর হাউসের দিকে যাব। 9:30টায় আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং আমার সাথে আজকে রেজিগনেশন দিতে যাওয়ার সময় আমাদের মাননীয় বিধায়করা ছিলেন, এবং প্রাক্তন বিধায়ক তাপস দে মহোদয়, প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা সহ আমাদের আরও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আছেন। ত্রিপুরামথার পক্ষ থেকে মহারাজা আসছেন, ওনাকে নিয়ে রাজভবনের দিকে আমরা যাব। So what's the main cause of this resignation and joining this ruling party? What will be the main See, cause? if I want to be part of the government, I have to resign from the post of leader of opposition, because this office is office of profit. So as per the protocol and norms and system of the government, I have to leave this post, because I'm no longer going to be in the opposition, will be part of the government. So the reason you know that ত্রিপুরামথা has signed an agreement with Government of India. As per the agreement, now we also will be the part of the government. Pradyut Kishore Debarma has recently shared a voice message as he said that you are going to make a pressure being in the government, and he will make a pressure outside of the government in the central party. So what will be the pressure and what will be the issues? See, whatever responsibility I had been given personally by the party, I always tried my level best to perform. I had no experience of being a minister in the state cabinet. After 22 years of my political life, first time I'm going to assume the office of cabinet minister. Let me enter, let me see, let me learn, let me know, and I let the people know. What exactly will be my role? How can I perform? What will be the responsibilities? Everything after entering in the government, I'll come to know, and let me try to perform. And as Maharaja says, I'm also with them, with him. The party's decision will be the final decision. Thank you. शपथ ग्रहण हुआ है। अभी मैंने अपना इंटेंशन अपने एमएलए जो अभी मिनिस्टर बन रहे हैं उनको क्लियरली बोल दिया है कि हमें अपना तरीका नहीं बदलना है। जो गलती पिछले सरकार में कभी कभी हुई है कि आप मंत्री बनने के बाद अपने लोगों का मुद्दा नहीं उठाते हो, चुप बैठ जाते हो, वैसा नहीं चलेगा। और हमें अपना मुद्दा अब कैबिनेट के अंदर भी रखना पड़ेगा। कैबिनेट के बाहर
तो मैं हूँ रखने के लिए। कैबिनेट के अंदर जो हमारा अचीवमेंट, हमारा गोल, हमारा लक्ष्य है, उनको ये रखना पड़ेगा बिना हिचकिचाहट। और दिल्ली में भी हम सोच रहे हैं कि एक ऐसे ही व्यक्ति को भेजे जो हमारी बात दिल्ली में भी रहे। सर मुद्दा क्या होगा सर? जो भी होगा, अंदर से भी होगा, बाहर से भी होगा, दिल्ली से भी होगा। अच्छा, आइडिया है कि वी हैव टू डिलीवर, और कुछ नहीं बदलता है। हम को पब्लिक ने चुना है, हमने पब्लिक को कुछ कहा है, वो बात नहीं बदलता है। कैबिनेट के अंदर भी वो बात होगा, सरकार के अंदर आके भी वो बात होगा, सरकार के बाहर भी वो बात होगा, दिल्ली में भी वही बात होगा, और बाहर में भी मैं जो हूँ मैं वही बात करूँ। যেহেতু আপনারা বিজেপির সাথে সরকারে গেছেন, আপনারা কি পূর্ব আসনে আপনারা প্রার্থী দিচ্ছেন? ये मैं अभी बोल नहीं सकता हूँ, लेकिन मैंने बहुत क्लियरली कह दिया है, हमने अकॉर्ड साइन किया है ट्राइपेटाइट, दिल्ली में, स्टेट में और हम। दिल्ली में भी हमें ऐसे ही व्यक्ति चाहिए जो हमें अड़चन ना दे, रोड ब्लॉकेट ना करे। तो हम ऐसा लोग को चाहेंगे जो दिल्ली में पार्टी मतलब नहीं पड़ता, सिंबल मतलब नहीं पड़ता, लेकिन हम ऐसा लोग चाहते हैं जो दिल्ली में हमारा बात करे, ना कि दिल्ली में जाकर चुप हो जाए। वो बात मैं मुख्यमंत्री जी से बैठकर बात करूंगा। मुझे कोई आपत्ति नहीं है अगर ईडीसी में भी हम लोग अपने लोगों को और विपक्ष के लोगों को चांस दें। Sir, are you contesting from East constituency? Are you from the you're a journalist? Yes, sir. I have always said that I'm not interested for personal glory. I think my job should be outside the political arena, trying to keep our community together and to keep our voice sincere and truthful. Yes, thank you, sir. मोदी जी, আপনারা সকলেই একবার দাঁড়িয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের আর ওনাকে করতলি দিয়ে আপনারা সকলেই একবার অভিবাদন করুন। ভারত মাতাকে, ভারত মাতাকে। উত্তর মালদায় মানিক দাস স্বাগতম, শ্যামাপ্রসাদের জেলায় মানিক দাস স্বাগতম। বন্দে মাতরম, भारत माता की, आपकी बात, आपकी बात, भारत माता की। এবারে বক্তব্য রাখছেন আমাদের সকলের প্রিয় প্রধান বক্তা সম্মানীয় শ্রী মানিক অধ্যাপক মানিক সাহা মহাশয়, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই বিশাল জনসমাবেশে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের উত্তর মালদার মাননীয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী উজ্জ্বল দত্ত মহোদয়, উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, সবার পরিচিত মুখ, সবার ঘরে ওনার অবাধ প্রবেশদ্বার, এবং সবসময় যাকে সুখে দুঃখে সবসময় পান, উনি আর কেউ নন, আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি এবার ক্যান্ডিডেট এবং গত বছরেও উনি ক্যান্ডিডেট ছিলেন এবং পাশও করেছেন, উনি আর কেউ নয়, আমাদের খগেন মন্ডলী। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী পার্থ সারথী ঘোষ, দক্ষিণ মালদা ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি মহোদয়। তাছাড়া আমাদের ত্রিপুরার থেকে এসেছেন, আপনাদেরও কোনো এক সময় ওয়েস্ট বেঙ্গলে কাজ করে গেছেন, আপনাদের এই এলাকায় বিশেষ করে যার অবাধ বিচরণ ছিল, আমাদের ত্রিপুরার নলছর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী কিশোর বর্মন মহোদয় এবং কোঅর্ডিনেটর এন্ড রিপ্রেজেন্টেটিভ, উনি আমাদের কোঅর্ডিনেটর এবং রিপ্রেজেন্টেটিভ অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী টুটন দাস,
উনিও কোঅর্ডিনেটর এবং রিপ্রেজেন্টেটিভ অফ ত্রিপুরা, এবং আমার মাঝে এবং এই মঞ্চে আরো অন্যান্য যারা বিশিষ্ট কার্যকর্তারা উপস্থিত আছেন, এবং আমার নিচে এবং আমার সামনে যারা আমার প্রিয় যারা কার্যকর্তারা বিভিন্ন স্তরের এখানে উপস্থিত আছেন, তাছাড়া এখনই উপস্থিত হয়েছেন শ্রী রূপা মিত্র চৌধুরী মহোদয়া, দক্ষিণ মালদা লোকসভার প্রার্থী। ওনার জন্য একটা জোরদার তালি হয়ে যাক। বন্ধুগণ, আমি আজকে অত্যন্ত খুশি এই কারণে যে আপনারা সকাল থেকে অপেক্ষা করে আছেন এবং যেভাবে আপনারা এখানে আমাকে স্বাগত জানিয়েছেন, আমি সারা জীবন সেটা মনে রাখবো। আমার অত্যন্ত ভালো লাগলো যে মনে হচ্ছে যে বাংলা ত্রিপুরার মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই, একই জায়গায় চলে এলাম। মনে হচ্ছে ত্রিপুরারই একটা জায়গায় ভারতবর্ষ। মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় যেটা বলেন যে বসুধৈব কুটুম্বকম, মানে সারা পৃথিবী আমাদের এক ফ্যামিলি, এক ফিউচার, বলেন কিনা? এরকমই মনে হচ্ছে আজকে আপনাদের মাঝে এসে। বন্ধুগণ, 2018-তে আমাদের ত্রিপুরাতে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে আমরা কোনোদিন ভাবিনি যে ত্রিপুরাতে কোনোদিন সিপিএমকে হটিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে করবে। আমাদের একজন এমএলএ ছিল না, কোন জনপ্রতিনিধি ছিল না, কিন্তু সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে সেখানে আমরা করতে পেরেছি। কি করে সেটা সম্ভব হলো আমরা তো কোনোদিন ভাবতে পারিনি। কমিউনিস্টদের যে অত্যাচার আর এখন তৃণমূলের অত্যাচার, খুব বেশি একটা ডিফারেন্স নেই, একই ধাঁচে, বরং আরো কয়েক ফোল্ড বেশি এখন তৃণমূল সেই কাজটা করছে। অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যখন আমরা সবাই একহাট্টা হলাম, এবং আমাদের সামনে যিনি ছিলেন উনি আর কেউ নন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এমন এক লিডার আমাদের, যার নেতৃত্বে আজকে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যখন আমাদেরকে প্রথমে আমার ভারতীয় জনতা পার্টিতে 2016-তে আমি জয়েন করেছি, জয়েন করার পর আমাকে বললো যে আপনাকে বিস্তারক, স্বল্পকালীন বিস্তারক হয়ে যেতে হবে। প্রথমে তো বুঝতেই পারিনি আবার বিস্তারক কি, বিস্তারকের কাজ কি। পড়াশোনা করতে হলো, আরে বিস্তারকের কাজ হচ্ছে সেটা স্বল্পকালীন, দীর্ঘকালীন বুঝতে হলো। প্রতিবার যখন যে কাজ দেয় সেই কাজটা বুঝতে হবে। গেলাম সেখানে, গিয়ে সেদিন ওখানে একজন সোনামোড়া, আমাদের ত্রিপুরার একটা জায়গা আছে, হয়তো আপনার নাম শুনবেন, মুসলিম অধ্যুষিত এলাকা। সেখানে যাওয়ার পর আমি দেখলাম একটা মুসলিম ছেলে ভারত মাতা কি জয় বলছে। সেদিনে আমি বুঝে গেলাম যে ভারতীয় জনতা পার্টির সরকার এই ত্রিপুরাতে হবে। তারপর একটার পর একটা দায়িত্ব আমাকে দেওয়া হলো। আমি এই কারণে এইগুলো বলছি, এখানে যারা যারা কার্যকর্তারা আছেন, আমরা কি অবস্থার মধ্যে আমরা তৎকালীন সময় আমরা সেখানে পার্টি করেছি। যখন বলা হলো যে আপনাকে দূর দূরান্তে যেতে হবে, গেছি একা একা, চুপচাপ চলে গেছি, গাড়ি চালিয়ে গেছি, স্কুটার চালিয়ে গেছি, ট্রেনে করে গেছি, বাসে করে গেছি, চুপচাপ কাজ করেছি। তখন কোনো পদ পাওয়ার আশায় আমরা কাজটা করিনি, কারণ ভারতীয় জনতা পার্টির পদের পেছনে যদি কেউ ঘুরে তাহলে কিছু লাভ হবে না। সমর্পণের যে ভাবনা, আপনারা সবাই জানেন এই বিষয়গুলো, এবং অত্যাচারীদের বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতে পারি তবেই এই পার্টি করা যাবে, আদারওয়াইজ নয়। এবং এখন সময় এসে গেছে। সন্দেশখালীর ঘটনা আপনারা দেখেছেন, পশ্চিম বাংলাতে বহু জায়গায় সন্দেশখালী হচ্ছে, হয়তো এটা টিপ অফ দ্য আইসবার্গ, কিন্তু সমস্ত জায়গায় আজকে ওয়েস্ট বেঙ্গলের চেহারাই পাল্টে গেছে। এখন আস্তে আস্তে করে সমস্ত ওই জায়গার মধ্যে প্রতিরোধ গড়ে উঠছে। এখন সেই প্রতিরোধের ভাষা আমরা দেখতে পাচ্ছি। আমি নিশ্চিত
যে আগামী দিন এই পশ্চিমবাংলার থেকে আমরা গত বছর যে আসন পেয়েছি তার থেকে কয়েক গুণ আমরা আরো বেশি আসন পাবো, এটা আমি মনে করি। কারণ একটা লিমিট আছে, একটা সীমা আছে, সীমার বাইরে চলে গেছে এখন। সেই 2018-তে আমরা যেভাবে এই কমিউনিস্টদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছিলাম, এখন আপনাদের বাড়ি, আপনারা করেন, আমি জানি আপনারা নিশ্চয়ই কাজটা করেন, কিন্তু এখন প্রতিটি বুথে গিয়ে প্রতিটা বাড়িতে আপনাদের যেতে হবে, মানুষকে বুঝাতে হবে মাননীয় প্রধানমন্ত্রীজি রাজনীতির জন্য রাজনীতি করেন না। আমরা কারোর ঘর নেই, ঘর দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, কারোর জল নেই, জল দিচ্ছেন, কারোর গ্যাস নেই, গ্যাস কানেকশন দিচ্ছেন। এসএনজি গ্রুপের মহিলারা আমাদের দেখেছি, আমাদের ত্রিপুরাতেও এসএনজি গ্রুপ এখন যে পরিমাণে এখন মানুষ যেভাবে মহিলারা চলে আসছেন, সশক্তিকরণ যে আমরা কথা বলছি সেটা কিন্তু এখন অনেকাংশে বলা যায় আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। এবং আমরা চাই যে আগামী দিন যে রাজনীতি আমরা দেখে আসছি এতদিন ধরে পশ্চিমবাংলায়, আমরা সবসময় জানতাম, আগে বলতাম কি, আমরা বলতাম বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কিন্তু আজকে কি হচ্ছে, যে পশ্চিমবাংলার কথা উঠলে বঙ্কিমচন্দ্রের কথা মনে হয়, সবাই বলে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলে, স্বামী বিবেকানন্দের কথা বলে, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলে, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলে, আশুতোষ মুখার্জির কথা বলে। আর আজকে আমরা কি দেখছি, কি নেতা নেত্রী দেখছি আজকে পশ্চিমবাংলার থেকে, মারপিট, গুন্ডামি, এইগুলি তো দেখছি। এটাকে রাজনীতি বলে? এই রাজনীতির জন্য মানুষ কোনো দিন এটাকে মেনে নেবে না। খালি মানুষের কাছে যাওয়া, একটু সাহস যোগানো ওদেরকে। এখানে যারা কার্যকর্তারা আছেন, আমি আপনাদের কাছে বিনীত নিবেদন, প্রতিটা ঘরে ঘরে আপনারা যাবেন, বুথ স্তরে যাবেন, একটু সাহস থাকতে হবে, আর কিচ্ছু না। যারা এই ধরনের গুন্ডামি বদমাইশি করে ওরা আছে আসলে ভীরু প্রকৃতি, খালি একটু রুখে দাঁড়াতে হবে। আমরা দেখেছি ত্রিপুরাতেও, আমরা দেখেছি এই ধরনের গুন্ডামির মাধ্যমে, একটা অপারেশন সাপ্রেশনের মাধ্যমে আমাদের কণ্ঠ রোধ করে প্রায় 35 বছর ত্রিপুরাতে কমিউনিস্টরা রাজত্ব করেছিল। পশ্চিমবাংলা তো 34 বছরের মতো রাজত্ব করেছিল, এবং তার কারণেই কিন্তু এখানে তৃণমূলের সরকার এসেছিল। কিন্তু আজকে আমরা কি দেখছি, সেই কার্বন কপি নয়, মানে তারও যদি কয়েক ফোল্ড হয়, সে একই কায়দায় আজকে সন্দেশকালীর মতো অবস্থা এখানে দাঁড়িয়েছে। আমি বলবো বন্ধুগণ, এবার মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বারবার বলছেন, আমি গ্যারান্টি দিচ্ছি, বলছে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি চৌকিদার, চৌকিদার আমি গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি যাতে ফুলফিল হয় তার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি। এরকম লিডার আমরা কোথায় পাবো? 2014-এর আগে একটা সময় আসবে যে 2014-এর আগে ভারতবর্ষের কি অবস্থা ছিল, আর 2014-এর পরে ভারতবর্ষের অবস্থাটা কি। নরেন্দ্র মোদীজির নামই হচ্ছে উন্নয়ন, উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না, উন্নয়নের কোনো রাজনীতি হয় না। আজকে পশ্চিমবাংলার কি অবস্থা সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে। এত বেনিফিশিয়ারি স্কিম, এতগুলো বেনিফিশিয়ারি মানুষের জন্য, কৃষক থেকে শুরু করে সমস্ত মানুষের জন্য, যারা যুবক সম্প্রদায়ের জন্য, আমাদের যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এত স্কিম দিয়েছেন। সেই স্কিমগুলো পশ্চিমবাংলার মধ্যে কার্যকর করতে দেওয়া হয় না, কারণ মানুষ বুঝে যাবে যে আগামী দিন কাকে সাধারণ মানুষের কথা বলে। আমি বেশি কিছু বলবো না, কারণ সকাল থেকে আপনারা বসে আছেন, এবং আমি আবার বলবো যে আগামী দিন আমাদের এখানে 2 জন ক্যান্ডিডেট এখানে চলে এসেছেন,
এবং আমি নিশ্চিত যে খগেন মুর্মুজি আবার গতবার যে ভোট পেয়েছে তার থেকে আরো বেশি ভোট এখানে পাবে। আমি নিশ্চিত আপনাদের, আমি ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, আপনাদের চেহারা থেকে আমি বুঝতে পারি। এবং আমাদের শ্রী রূপা মিত্র চৌধুরী দক্ষিণ মালদা লোকসভার প্রার্থী যিনি উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে আমি সবাইকে বলবো আপনারা একদম এক্সট্রিম অব্দি যাবেন এবং বেশি পরিমাণে ভোট পাইয়ে ওনাকে জয়যুক্ত করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে উপহার আপনারা দেবেন, সে অঙ্গীকার করে এখান থেকে আপনারা যাবেন। বন্ধুগণ, আপনি আমার সাথে একবার বলেন, আমি বলবো বন্দে মাতরম, আপনারা বলবেন বন্দে মাতরম। আমি বলবো আর একবার মোদী সরকার, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, আরেকবার মোদী সরকার, আরেকবার মোদী সরকার, আরেকবার। মোদী সরকার। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। আমাদের এবার জাতীয় সঙ্গীত হবে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের এই কার্যক্রম আজকে সমাপ্ত। বাজেট আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে 2024-2025 অর্থবর্ষ সামনে রেখে আগরতলা শহরবাসীর সামগ্রিক সমস্যা, চাহিদা এবং আমাদের সরকার এবং আগরতলা পৌর নিগমের চিন্তা ভাবনাকে সামনে রেখে সুন্দর আগরতলা করা, পরিচ্ছন্ন আগরতলা করা, যানজট মুক্ত আগরতলা রাখা এবং দূষণমুক্ত আগরতলা পৌরবাসীকে উপহার দেওয়া, সার্বিকভাবে আগরতলা পৌর নিগমের পৌরবাসীদের নাগরিক পরিষেবা বিজ্ঞানসম্মতভাবে আধুনিক পদ্ধতি দেওয়ার জন্যে আমরা এই বাজেট রচনা করেছি। আজকে পেশ করা হচ্ছে। আগামী 11 তারিখ আলোচনা ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আমরা এই বাজেট গৃহীত হবে শহরবাসীর উন্নয়নের জন্য। তো মূলত এই বাজেটে বিভিন্ন দিক আমরা সামনে রেখে কাজ করেছি। বিশেষ করে শহরের উন্নয়ন, ড্রেন, রাস্তা, আলোর ব্যবস্থা করা, নিকাশি ব্যবস্থা উন্নত করা, যাতে বৃষ্টি হলে পরে আগরতলা শহরে কিছু কিছু অংশে এখনো কিছু সময় জল থাকে, তা নিকাশি ব্যবস্থা উন্নত করা হচ্ছে, আগরতলা শহরকে আলোকিত করা হচ্ছে এবং এখানে বিভিন্ন বাজার, বিশেষ করে আপাতত 4টি বাজারকে সামনে রেখে আমরা কাজ শুরু করার চিন্তা ভাবনা করেছি। দ্বিতীয়ত আমি বলবো সার্বিকভাবে বিভিন্ন প্রকল্পগুলি যেগুলি গত বছরও কাজ শুরু করেছিলাম, কাজগুলি শেষ করা, নতুনভাবে আমরা আগরতলা শহরে যেহেতু স্মার্ট সিটি, পৌর নিগম এবং নগর দপ্তর এবং পূর্ত আমরা একসঙ্গে কাজ করছি, তো আগরতলা শহরবাসীরও একটা চাহিদা ছিল একটা কফি হাউস করা আধুনিকভাবে, যেটা অন্যান্য বড় বড় সিটি থাকে। আমরা চিলড্রেন্স পার্কে অলরেডি কফি হাউসের প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছি কিছুদিনের মধ্যে দেব। বিভিন্ন পার্ক, বিভিন্ন জলাশয়গুলি যেগুলি সংস্কারের অভাবে পরিবেশ দূষিত হচ্ছিল বা সমাজে আড্ডা ছিল কিংবা গার্বেজ রাখার একটা নাম ছিল স্টেশন হিসেবে পরিণত আগরতলা শহরে। এখন দেখবেন আমরা আগরতলা শহরে প্রায় অলমোস্ট অধিকাংশ পুকুরি সংস্কার করে, আলোর ব্যবস্থা করে, সৌন্দর্যায়ন করে আমরা মানুষের ব্যবহার করা হয়েছে। সেইভাবে আমরা আর কিছু পুকুরকে আমরা রেখেছি এবং বিভিন্ন পার্ক এবং বিভিন্ন ওয়ার্ডে আমরা জিম, ওপেন জিম করার চেষ্টা করছি। অলরেডি কিছু হয়েছে এবং আমাদের কাজের সুবিধার জন্য যাতে পৌরনাগরিকদের পৌর পরিষেবা পেতে সুবিধা হয় বা আমাদের কর্মচারীদের পৌর পরিষেবা দিতে সুবিধা, সেই ক্ষেত্রে সেখানে রেখে আমরা ওয়ার্ড অফিসগুলি, যেখানে ওয়ার্ড অফিস নেই সেই ওয়ার্ডগুলি করা, প্রতিটি ওয়ার্ড নতুন করে তৈরি করা হচ্ছে। এর মধ্যে অলরেডি আমরা 2টো ওয়ার্ড অফিস কমপ্লিট হয়ে গেছে। গতবার বাজেটে ছিল 10টা ওয়ার্ড এবং 2টো কমপ্লিট, একটা ওপেন হয়ে গেছে, একটা কিছুদিনের মধ্যে হবে। বাকি কাজগুলো প্রায় শেষের দিকে। প্রায় যে ওয়ার্ডগুলি আমাদের সরকারি জায়গায় আছে, আমাদের পৌর নিগমের ছিল, সেগুলি আমরা সংস্কার করছি যেগুলিতে সরকার অভাব ছিল। দীপকদা, পরিশোধিত পানীয় জল একটা মূল সমস্যা এবং মশা উপদ্রব, এই দুটো ক্ষেত্রে কি ত্রাস দিচ্ছেন আপনারা? না, পানীয় জলের ক্ষেত্রে আমি বলবো আগামী 1 বছরের মধ্যে আগরতলা শহরে কিছু কিছু জায়গায় পানীয় জলের কিছুটা সংকট আছে। সেক্ষেত্রে আমরা আমাদের জল বোর্ড, আমাদের DWS এবং আমাদের পৌর নিগম প্রায় 47টা নতুন IRP মডেল, একদম মডার্ন, আমরা প্রায় 24-25টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কাজ চলছে। আমার বিশ্বাস এবং ধারণা যে গতিতে কাজ চলছে, আমাদের রাজ্য সরকার এবং পৌর নিগম যৌথভাবে এই কাজটা করছেন, জল বোর্ড সহ। তো আর সেক্ষেত্রে আগামী কয়েক মাসের মধ্যে অনেক জায়গাতেই জলের ক্রাইসিস কমে যাবে। আর মশার যেটা কথা বললেন, সেক্ষেত্রে আমি বলবো আমাদের দপ্তর থেকে
প্রতিনিয়ত প্রতি মাসে প্রতি বছর সারা বছরই মশা যাতে বৃদ্ধি না পায় সেক্ষেত্রে আমাদের কাজ করা হচ্ছে। এরপরেও স্পেশাল ড্রাইভ দেওয়া হয় মাঝে মধ্যে, আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সবটা বিষয় যেটা আমরা লক্ষ্য করি যে মশার তৈরি যা লার্ভা যে তৈরি হয় সেটা হচ্ছে যদি জল জমে থাকে বা আবর্জনা থাকে, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি আমাদের সাফাই কর্মচারী বন্ধুরা বা আমাদের আধিকারিকরা প্রতিনিয়ত চেষ্টা করছেন শহরের প্রত্যেকটি নর্দমাকে ক্লিয়ার করা। আমরা ড্রেন সাফাই করে আধুনিক প্রযুক্তি বাইরের থেকে কোম্পানিরা কিন্তু এবার আমরা কাজ করছি। করার পর দেখা যাচ্ছে কিছু কিছু নাগরিক এই শহরে আমরা সকালবেলা যে ড্রেনটা পরিষ্কার করলাম একটা সন্ধ্যার পর বা বিকেলবেলা তারা নিজস্ব বাড়িতে যে গার্বেজ জেনারেট হয় সেগুলো এনে ড্রেনে ফেলে দেয়। কি হয়, জলটা জমে যায় অনেক ক্ষেত্রে। আমাদের কিছু কিছু কাজ চলছে, যেমন আমরা দেখবেন আকরা খাল, আগরতলা শহরের মেইন জলের যে নিকাশি ব্যবস্থা সবচেয়ে যে জলটা পাওয়া সেটা আকরা খাল এবং কালাপানি। আকরা খালের কাজটা আমরা প্রায় 85% কমপ্লিট হয়ে গেছে, কয়েক মাসের মধ্যে 2-1 মাসের মধ্যে কমপ্লিট হয়েছে বাকি কাজটা। সেক্ষেত্রে হয় অনেক সময় কি জলটা বাদ দিয়ে দিয়ে কাজটা করতে হয়, জলটা জমে থাকবে। সেক্ষেত্রে আমরা আমাদের মনে হয় যে যেটা উপলব্ধি এই ক্ষেত্রে হয়তো কিছুটা মশা তৈরি হয়। সেক্ষেত্রে আমরা এখন বলে দেওয়া হচ্ছে যে যারা এজেন্সি তাদেরকে যে সপ্তাহে 2 দিন বাদ কেটে দিতে হবে যাতে শহরের জলগুলো কোনো ছোটো ছোটো ঋণ না জমে থাকে। এটা হচ্ছে। আর কাটাখাল নদীতে তো আপনারা এই যত এখানে দেখলাম যারা বাড়ি ঘরে সমস্ত মশলা সমস্ত জিনিসগুলি নেয় খালের পাড়ে রাখে, নদীর পাড়ে রাখে। একে নদী তো জলের স্রোত নেই, জলের ফ্লো নেই, সেক্ষেত্রেও কিছু কিছু মশার উপদ্রব সেটা একটা ভূমিকা নেই। তো সেটা সবটাই লক্ষ্য রেখে যাতে পৌরবাসীকে মশার যন্ত্রণা থেকে মুক্ত করা যায় সেদিকে আগরতলা পৌর নিগম এবার বাজেটে আমরা কিছু কিছু নতুন নতুন মেশিন কেনার ব্যবস্থা করেছি, ফগ মেশিন আরও যাতে বৃদ্ধি করা যায়। আর শহরের নিকাশি ব্যবস্থা যাতে আরও ভালো হয়। যে জায়গায় শহরে কিছু কিছু প্রাণকেন্দ্রে এখনও 1 ঘন্টা 100 ঘন্টা জল থাকে, সেই কারণে আমরা 3টি বাজেটে ধরা আছে 3টি নতুন পাম্প। একটা হচ্ছে শকুন্তলা রোডে হবে, একটা রামনগর 4 নম্বর হবে, একটা সৎসঙ্গ আশ্রমের সামনে হবে। 3টা আমরা খুব আধুনিক পাওয়ারফুল মেশিন পাম্প মেশিন বলা হচ্ছে। আমার মনে হয় শহরে যে ছোটোখাটো জল জমে জায়গাটা এটাও একটু কমে যাবে। আমার গত বছর আমরা আমাদের পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর বা আমাদের সরকার আসার পর 2018-তে আমরা কিন্তু আগরতলা পৌরবাসী বিশেষ করে বনমালীপুর, ধলেশ্বর, শিবনগর, জয়নগর, রামনগর নির্মাঞ্চলে যে জল যন্ত্রণা ছিল মানুষের সেটা কিন্তু আমরা শেষ করতে পেরেছি। এখন কিছু জায়গায় থাকে, এটাও আমরা চেষ্টা করবো যে এর মধ্যে যাতে আমরা শেষ করতে। স্বাভাবিকভাবে আগরতলা শহরের বিভিন্ন রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা আগরতলাকে সুন্দর করা সমস্ত সামগ্রিক চিন্তা ভাবনাকে দেখে আজকের এই বাজেট আমরা পেশ করছি। আগর থেকে আলোচনার ভিত্তিতে আমরা গ্রহণ করবো। আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে বাজেট আমরা প্রতিদিন আগরতলা শহরবাসীর যে চাহিদা বা সমস্যা সেটা নিরসনে কাজ করবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন দপ্তরের বিভিন্ন আর্থিক সহযোগিতা, যেহেতু কেন্দ্রীয় সরকার আমাদের সঙ্গে আছেন, আমরা সহযোগিতা পাচ্ছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকার এটা আমাদের পৌর নিগমকে সহযোগিতা করছেন। সার্বিকভাবে আমরা কাজ করে আমার মনে হয় আমাদের বাজেটে যে টাকা ধরা হয়েছে, যা খরচ রাখা হয়েছে আগরতলা শহরবাসীর উন্নয়নের জন্য, এটা যথেষ্ট। তারপর আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প আমরা পেয়ে থাকি। এটার উপর আর বিস্তারিত বলার সুযোগ আমি মনে করছি না। আমরা আলোচনা ক্রমে আমাদের সামনে যে লোকসভা নির্বাচন আসছে, এই নির্বাচনে আমাদের সংগঠন বিজেপি কে পরাস্ত করবার জন্য সমস্ত শক্তি নিয়োগ করবার জন্য আমরা আহ্বান জানিয়েছি রাজ্যবাসীকে। বিজেপি বিরোধী ভোট যাতে আমরা সংহত করতে পারি এবং বিজেপিকে পরাস্ত করবার জন্য যাতে আমরা সর্বশক্তি নিয়ে যাতে চাপিয়ে পড়তে পারি। যেহেতু এই সময়টার মতো আমরা লক্ষ্য করলাম যে রাজ্যে বিজেপি, আইপিএফটি আজকে নতুন করে তীব্রমথ যুক্ত হয়েছে। যদিও তীব্রমথাকে যুক্ত করে কিছু বলবার নেই, তবে আমরা লক্ষ্য করলাম যে এখনো এই যে আমাদের গত সিসি মিটিং এর পর এই সিসি মিটিং পর্যন্ত রিপোর্টে যেটা উঠে এসছে, এটা হচ্ছে এখনো রাজ্যে মানে ভয়ঙ্কর ধরনের কাজ খাদ্যের যে সমস্যা এটা আরো তীব্র হচ্ছে এবং গ্রামীণ যে বাজারগুলো এখন হাহাকার অবস্থা চলছে। এখন মানুষ সরকারি রেখার কাজ তো নেই, যা পূজার আগে যা কাজ হয়েছে 6 মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এখনো পূজার আগে যে কাজ হয়েছে তা ছিটে ফুটে আরো বেশিরভাগ এলাকাতেই সেখানে সঠিক পেমেন্ট পাওয়া যায়নি, পেমেন্ট হয়নি এবং এখন প্রায় 6 মাস অতিক্রান্ত হয়েছে, নতুন করে কাজ
এখনো সেই জায়গাগুলিতে কাজ নেই, বিশেষ করে উপজাতি এলাকায়, এডিসি এলাকায়। এবং মানুষ বিকল্প হিসেবে এখন কিছুই খুঁজে পাচ্ছে না কর্মসংস্থানের জন্য। আপনার পরিত্যক্ত রাস্তার ইট তুলে, সরাব থেকে পাথর তুলে ভেঙে বিক্রি করে কোনো কোনো জায়গায় জীবিকা নির্বাহ করতে হচ্ছে। জমিদাররা বিশেষ করে অর্জুন ফুল একটা সময়ে সাংঘাতিক চাহিদা ছিল, কেজিতে 30 থেকে 40 টাকা বিক্রি হতো, এখন 8 থেকে 10 টাকাতেও সেখানে বিক্রি করা যাচ্ছে না। একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থা, মানে হাহাকার অবস্থা চলছে। কাছে এটা এরকম ভাবে তো চলতে পারে না। এবং সামনে আসছে এখন নির্বাচন যেহেতু ঘোষণা হয়ে গেল, পরে নতুন করে কাজটা দেওয়া যাবে না, আরো ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে তৈরি হবে, প্রচন্ড আকাল সেখানে চলবে। এবং রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার আসলে এইগুলিতে কোনো ধরনের নজরই দিচ্ছে না। এখন আমরা লক্ষ্য করলাম সেখানে এগুলি লক্ষ্য না রেখে দেশটাকে সামনে রেখে কিভাবে বিভাজন তৈরি করা যায় এই জায়গাটার উপরে জোর দেওয়ার চেষ্টা করছে। এখন নতুন করে সিআইসিকে তুলছে, ইউসিসি সেখানে উপস্থিত করবার চেষ্টা করছে। আপনার কি বলবো, যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট যেটা পাট্টার অধিকার পেয়েছিল এগুলি কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এখন এই করে আসলে নতুন করে মেরুকরণ তৈরি করে বিভাজনের রাজনীতি করবার সেখানে চেষ্টা হচ্ছে। এছাড়া আমরা যেখানে আলোচনা করেছি, আলোচনায় যেটা হয়েছে, এই যে ডুম্বুর যে বান, এটা 71-72 সালে ডুম্বুর বান হয়েছে। এই নিজেরা সম্পদ তৈরি করা তো দূরের কথা, যা সম্পদ অনেক প্রচেষ্টার পর রাজ্যের সম্পদ তৈরি হয়েছে, এই সম্পদটাকে পছন্দ করে টাকাওয়ালাদের হাতে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার জন্য সেখানে অধিগ্রহণ করছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং কোনো মতেই এই ডুম্বুর বানকে সেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়ার কোন রকম আমরা সম্পূর্ণ বিরোধিতা করছি। সেখানে শুধু ডুম্বুর বান নয়, এই যে খুমুলুঙে আপনার লকহাট খুমুলুং পার্ক, আপনারা সকলেই জানেন এই পার্ক আমাদের রাজ্যে একটা বিশেষ, এই যে ট্যুরিজমের জন্য একটা বিশেষ জায়গা দখল করে আছে, বামফ্রন্ট আমলেই সেটা হয়েছিল। সেখানে লকহাট হয়েছে, এই লকহাটটা পর্যন্ত এখন গুজরাটে একটা কোম্পানির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা সেখানে হচ্ছে। আপনারা জানেন জকনি হিলে সেখানে অনেক ট্যুরিজমরা যায়, সেখানে এডিসি থেকে একটা ডাক বাংলা করে তোলা হয়েছিল, রাজ্য সরকার থেকে আগেই ছিল। এখন সেখানে জায়গার সংকলন হয় না, তার জন্য আমরা এডিসি থেকে একটা ডাক বাংলা সেখানে গড়ে তোলা হয়েছিল। এই ডাক বাংলাটা পর্যন্ত এখন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই করে আসলে এডিসি প্রশাসনও বন্দে বন্দে বিজেপি বিজেপি নবগণতান্ত্রিক ভারতীয় জনতা পার্টিতে স্বাগতম, নবগণতান্ত্রিক ভারতীয় জনতা পার্টিতে স্বাগতম, নবগণতান্ত্রিক ভারতীয় জনতা পার্টিতে স্বাগতম। फिर एक बार आपकी बार। স্যার আজকে কোন জায়গাতে কতজন জয়েন করছে? আজকে আমাদের করমছড়াতে একটা যোগদান সভা হয়, সেখানে প্রায় 144 পরিবারের প্রায় 415 জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। বিশেষ করে আমাদের উদয় এখানকার ব্লক কংগ্রেসের সভাপতি ছিলেন, ওনার নেতৃত্বে বিশেষ করে আমাদের এখানে যোগদান হয় এবং পিপরামথা এবং সিপিএম থেকেও আমার কিছু বন্ধুরা এখানে যোগদান করেছে। দেখুন, আজকে মোদিজির সংকল্পে ভারতবর্ষ যে বিকশিত জায়গায় পৌঁছে যাচ্ছে, আর ত্রিপুরা রাজ্যে বিশেষ করে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে, সে পাহাড়ে হোক আর সমতলেই হোক, তাতে মানুষ ভরসা রাখছে যে না, ত্রিপুরা রাজ্যে অন্য কোনো বিকল্প হতে পারে না, ভারতীয় জনতা পার্টি। তাই দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে। আমি নবাগতদের স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। স্যার আরেকটা কোশ্চেন, স্যার কীরকম লাগতেছে আজকে জয়েনিং তাহলে? একদিকে নতুন বিজেপি সরকারের সাথে তীব্রমথ জয়েনিং করছে আজকে, এটার পরে আজকে বড় ধরনের একটা 48 করমছড়াতে জয়েনিং পাইতেছেন, কীরকম লাগতেছে স্যার? না দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে নিজেকে খুব গর্বিত মনে করছি যে না, দিকে দিকে ভারতীয় মোদিজির বিকল্প কেউ হতে পারে, মোদিজিকে সমর্থন করতে হবে এবং
ভারতীয় জনতা পার্টির স্লোগানে বিশ্বাস করা, ভারতীয় জনতা পার্টির যে মূল মন্ত্র মানুষের জন্য কাজ করা, তাতে সমর্থন করে আজকে জাতি জনজাতি। আর আমরা ত্রিপুরা রাজ্যে জানি জনজাতি বিকাশের মাধ্যমেই এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই দিকে দিকে জনজাতিদের আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান হচ্ছেন। আজকে তিপ্রামথারও 2 জন বিধায়ক আজকে আমাদের যে বিজেপি সরকার চলছে তাতে সামিল হয়েছে। আমি তাদেরকে স্বাগত জানাই এবং দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে আরও যোগদান হবেন এবং আমাদের যে লক্ষ্য, আমাদের যে সংকল্প, মোদিজিকে আরও তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী বানানো, সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি। থ্যাংক ইউ স্যার। सबसे अच्छा बात मुझे अकॉर्ड के बारे में ये लगा, बहुत लोग सवाल पूछ रहे हैं, मैं बहुत चीज़ अभी रिवील नहीं कर सकता हूँ क्योंकि बहुत लोगों को एतराज़ी होगी, जलन होगी कि तिपरासा इतना कैसे कर पाया। बहुत लोगों ने हम लोगों को उग्रपंथी बोला था, लेकिन ये पहला मूवमेंट है जिसमें ना एक व्यक्ति का जान गया है, ना एक गोली चला है, और तभी भी हमने शांति से ये अकॉर्ड को साइन किया। बहुत लोग बोल रहे हैं कि डिटेल्स कहाँ है, डिटेल्स है, लेकिन मैं डिटेल्स तभी रिवील करूँगा जब इलेक्शन खत्म होगा। ये डिटेल्स में हमारा ज़मीन का अधिकार, हमारा भाषा का प्रोटेक्शन, हमारा कल्चर, हमारा फंडिंग, कॉन्स्टिट्यूशन में क्या अमेंडमेंट्स लाया जाए कि हम लोग आने वाले दिन में और सुरक्षित हो। और मोस्ट इम्पॉर्टेंटली ये एग्रीमेंट में देश का सबसे पावरफुल होम मिनिस्टर ने कहा है कि गवर्नमेंट ऑफ इंडिया से गलती हुई है। उन्होंने स्वीकार किया है कि गवर्नमेंट ऑफ इंडिया ने हमारे साथ अन्याय किया और आज उसको सुधारने के लिए उन्होंने ये कदम निकाला। अब किसी के ऊपर विश्वास करना है या ना करना है, जब गवर्नमेंट ऑफ इंडिया का होम मिनिस्टर ये टीवी के सामने बोलता है तो हमें अज्यूम करना पड़ेगा कि वो सच बोल रहा है। ये एग्रीमेंट ऐतिहासिक है, लेकिन ये एग्रीमेंट साइन होने के बाद भी हमें आसानी से आराम से बैठना नहीं है। वी हैव टू फाइट माय फ्रेंड्स, वी हैव टू फाइट। सेलिब्रेशन ज़्यादा जल्दी करने से कुछ नहीं मिलता, तो अगर कुछ मिलना है तो हमें एक होकर ही फाइट करना पड़ेगा। कोई बोल रहा है कि बीजेपी में हम लोग मिल गए, कोई बोल रहा है कि यहाँ गए, कहीं नहीं गए। हम उन्हीं के साथ हैं जो हमारे साथ राइटिंग में अलायंस करेगा, राइटिंग में कुछ देकर बोलेगा। और अगर ये राइटिंग का वादा पूरा नहीं किया तो हमारे पास पूरा ऑप्शन है कि हम विड्रॉ कर दें, लेकिन तब उनको जवाब देना पड़ेगा, हमें जवाब नहीं देना पड़ेगा।